FM। আমার নাম শাফি, আমি থাকি মিরপুরে, পড়াশোনাটা ছিল এবং আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। ওকে, আপনার ঘটনায় যাই। আপনি বলছিলেন যে আপনার সঙ্গে অনেক ধরনের প্রবলেম আপনি ফেস করেন। জি, জি। শুরুটা হয়েছিল কিভাবে আসলে? আসলে আমার এই ঘটনা শুরু হয়েছিল আপনার 2005 সালে, আমি যখন ক্লাস 8-এ পড়ি। আচ্ছা। যশোরে পড়াশোনা করতাম তখন। তো আমি পুরো ঘটনাটা শুরু করি। জি, প্লিজ। যে আমার 2008 সালে আমি 5 সালে সরি, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ফাইনাল পরীক্ষার পরে নভেম্বর মাসের শেষের দিকে যখন রেজাল্ট দিছিল, লাস্টের দিন আমি রেজাল্টটাতে খারাপ করছিলাম, ফেল করছিলাম না, কিন্তু মার্কস কম আসছিল। তো ভয়তে ছিলাম যে আব্বু আসবে, আব্বু এসে বকাবকি করবে। তো তখন আমাদের ওইদিকে এখনো পর্যন্ত ট্রেন্ড আছে, বাসায় লজিক মাস্টার থাকে। তো আমাদের বাসায় একজন লজিক মাস্টার ছিলেন, তার নাম ছিল রফিউল স্যার। তো ওনার সাথে আমি বলি যে স্যার আমি আজকে বাসায় থাকবো না, কারণ আব্বাকে অনেক ভয় পাই, আব্বা এসে যদি মার্কস কম দেখে তো আমাকে অবশ্যই বকাবকি করবে। চলেন আপনার বাসায় যাই, ঘুরে আসি। এসে যখন সামনে দেখবে না রাগ পড়ে যাবে, তো বকাবকি কম করবে। তো তার কারণে আমি স্যারের সাথে স্যারের বাসায় গেলাম। স্যারের বাসাটা হলো আপনার যশোর আর কলকাতা বর্ডারের একেবারে লাস্ট গ্রাম। চমৎকার। তো স্যারের বাসা একদম বর্ডার ঘেঁষে। হ্যাঁ, একেবারে বর্ডার ঘেঁষে যাচ্ছে ওনার গ্রাম। তো ওই গ্রামে একটি আমি 1:30টার দিকে আপনার বাসায় চলে আসি। তো স্যারের সাথে কথা বলে 3টার দিকে আমি 1.5 ঘন্টার ভিতরে কোন রকম মাকে ম্যানেজ করে চলে যাই। তার দাদাকে বলি না, আমার বাসায় আমাদের গার্জিয়ান ছিল দাদা, কোনো জায়গায় যেতে হলে ওনাকে বলে যেতে হতো, কিন্তু আমি ওনাকে বলে যাইনি। আচ্ছা। তো তারপরে আমি ওই স্যারের সাথে 3টার দিকে রওনা দেওয়ার পরে মোটামুটি 2 ঘন্টা লাগে ওইখানে সাইকেল চালিয়ে গিয়েছিলাম। তো স্যারের বাসায় যে পৌঁছাতে প্রায় 6টা বেজে গেছিল। আচ্ছা। তো স্যারের বাসার থেকে স্যার আমাকে বললো যে আসলে তো এখানে কি করবো এখন। আমি বললাম যে স্যার ভালো লাগতেছে না কিছু। স্যার বললেন যে চলো আমাদের এখানে একটা সিনেমা হল আছে, এখন ওটা আর নাই। ওটা আপনার আমি যতটুকু খবর পেয়েছিলাম 2009 সালের দিকে ওটা এখন গুদাম ঘর হিসেবে। আচ্ছা, ওকে। তো আমি বললাম ঠিক আছে স্যার, আমি কখনো ছবি দেখিনি, সিনেমা হলে এখনো ঢুকিনি, তো চলুন যাই। স্যারের সাথে সিনেমা হলে গেলাম, স্যারের বাসায় জামা কাপড় রেখে। তো সিনেমা হলে ঢোকার পরে, গ্রামের সিনেমা হল তো, সামনে প্রথমে কিছু বেঞ্চ, স্কুলের যে বেঞ্চ থাকে ওই বেঞ্চ ছিল, মাঝখানে কিছু ভাঙাচোরা চেয়ার, এবং শেষের দিকে আপনার একেবারে মানে কোন রকম বসা যাবে না এরকম কিছু চেয়ার ছিল। তো আমি আর স্যার যে মাঝের দিকে বসি, আর কিছু লোক ছিল সামনে সর্বোচ্চ পুরো। এবং গ্যালারির মতো করা নাই, মানে একদম সমান? না, সমান না, কিন্তু হালকা ঢাল। হালকা ঢাল, যে আমরা যেমন কমপ্লেক্স থেকে আচ্ছা, ওকে, হালকা ঢাল। তো সেই ঢালুর ভিতরে আমরা মাঝের দিকে বসি। তো আশেপাশে আর কেউ ছিল না, সামনে ওই বেঞ্চে কিছু লোকজন বসে সিগারেট খাচ্ছিল, ছবি দেখতেছিল, গ্রামের পিছনে কিছু ছিল। ওই একটাই শাড়ি ছিল ওইখানে, মানে 3 সারি না, একটাই শাড়িতে সবাই বসেছিল, রো ছিল অনেকগুলো। তো মাঝের দিকে আমি বসার পরে আপনার ইন্টারভেলের কিছুক্ষণ আগে 10-15 মিনিট আইডিয়া করি যে আমি হঠাৎ করে আমার গা হাত পা খুব ঘামতে শুরু হয়। হঠাৎ করে। আচ্ছা। এবং বাংলা সিনেমা চলতেছিল, আমি কিছুটা অস্বস্তি ফিল করতেছিলাম। হঠাৎ করে আপনার খুব অস্বস্তি ফিল করতে শুরু করি, গা হাত পা ঘামতে শুরু হয়, গায়ে জ্যাকেট ছিল সেটা খুলে রাখি। স্যার আমার এই অবস্থা শীতের দিনে ওই সময় আপনার নভেম্বরের শেষ, মানে তো তখন অনেক শীত। তো আচ্ছা আপনার ঘামতে শুরু করি। তো স্যার আমাকে বলে কি হলো, ঘামছো কেন? আমি বললাম যে স্যার আমার খুব প্রবলেম হচ্ছে এবং আমি একটু পানি খাবো, আমাকে একটু বাইরে থেকে পানি এনে দেন। তো স্যার তখন বলে যে তুমি বসো, আমি তোমার জন্য পানি আনতে যাচ্ছি। স্যার আমার ডান হাতে বসেছিল, আমি ওই রোতে একেবারে সারিতে সবার ফার্স্টেই বসেছি। আচ্ছা। তো স্যার আমাকে নিয়ে পানি আনতে গেল। তো তখন আমি ওই আশেপাশে মোটামুটি একা। তো তখনই স্যার চলে যাওয়ার পরপরই আমার আরো বেশি খারাপ লাগতে শুরু করে, এবং আমি কি করি, আমার যে মানে একটা শূন্য দৃষ্টি বলে না রাসেল ভাই, যে মানুষ তাকায় আছে সামনে, কি হচ্ছে না হচ্ছে কিছু বোঝা যায় না। তো ওই রকম শূন্য দৃষ্টির একটা ফিল আসে। তো আমি মনে করি হয়তো আমার একটা কোনো সমস্যা হচ্ছে, স্যার পানি আনতে খেয়ে ঠিক হয়ে যাবে। ঠিক তৎক্ষণাৎই আমার ডান কাঁধের উপর একটা জোরে নিঃশ্বাস পড়ে, ঠিক এইভাবে একটা নিঃশ্বাস পড়ে, মানে সে অনেক বড় একটা দীর্ঘশ্বাস আমার ঘাড়ের উপরে ফেললো। তো আমার তখন মাথায় কাজ করে যে আমার আশেপাশে তো কেউ নাই, তো কিভাবে এই নিঃশ্বাসটি আমার ঘাড়ে পড়তে পারে। মানে আশ্চর্য। আমার সামনে সিনেমা চলতেছে, কিন্তু কি হচ্ছে আমি বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছে না। এই নিঃশ্বাসটি পড়ার ঠিক 2 থেকে 3 সেকেন্ড পরে আমার বাম কাঁধে আবার একটা নিঃশ্বাস পড়ে, একই রকম ভাবে, এবং এটা আরো দীর্ঘভাবে, এইভাবেই আরো জোরে দীর্ঘ। তো তখন আমি মানে অনেক অস্বস্তি ফিল করি, এবং আমার পা দুইটা আমি সামনে নিয়ে এভাবে খুব মানে এইভাবে জড়সড় হয়ে বসে থাকি। আচ্ছা। তো তারপরই স্যার এসে আমার কাঁধে হাত দিয়ে বলে যে কি হলো।
স্যার কিছুটা পানি দেন, পানি খেয়ে বাইরে চলে যাই, ভালো ভালো লাগতেছে না, আজকাল সিনেমা দেখবো না। তো আমি স্যারের সাথে বাসায় চলে আসি। স্যার আসার সময় স্যারেদের গ্রামের বাজার থেকে সিডি নিয়ে আসে, তখন সিডির যুগ রাসেল ভাই। তো স্যার বলে যে সিডি নিয়ে চলো বাসায়, যে তুমি খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে দেখো, ঘুমায়ো। তো স্যার আমরা বাসায় এসে সিডি প্লে করে স্যার, এবং আমরা খাওয়া দাওয়া শেষ করে সিডি দেখতে দেখতে, সিডিতে আরেকটি ছবি দেখতে দেখতে আমরা ঘুমাচ্ছিলাম। তো রাত্রে 12টার পরে আমি স্যারকে বলি, স্যার প্রসব করবো, বাইরে যাবো। তো স্যার বলে যে ঠিক আছে চলো বাথরুমে যাও। আমি বাইরে বের হয়ে স্যারদের বাসার একেবারে স্যারদের যে ঘরে আমাকে থাকতে দিয়েছিলেন তার সাথে হচ্ছে আপনার পুকুর ছিল, আমি পুকুর পাড়ে বসি প্রস্রাব করতে, এবং স্যার আমার থেকে মিনিমাম 5 থেকে 10 হাত দূরে দাঁড়ায়। তো আমি ওই সময় আপনার পুকুরের ওই সময় আপনার রাতে আপনার স্যারদের বাইরের যে আলোটা দেওয়া থাকে, একটা লাইট ছিল, ওই লাইটে আপনার হচ্ছে যে আলোটি পড়ে, ওই আলোটিতে আমার পুকুরের পানি, মানে বাথরুম সোজা ওইখানে একটা লাইট ছিল, তো ওই লাইটে আমি যে চেহারাটা দেখতে পারি পুকুরে পানির মধ্যে চোখে দেখেন একটা আমি একেবারে পুকুর পাড়ে বসে, তো আমার পানিতে আমার যে রিফ্লেকশনটা ছিল, আমাদের চেহারাটা দেখা যায়, তো ওইটা আমার ছিল না। আচ্ছা, ওটা আমার ছিল না, এবং সেটাই প্রথম শুরু। তো সেইখান থেকে আমি খুব মানে ওই সময় আমি সেন্সলেস হয়ে যাই, এবং সেন্সলেস হয়ে পরের দিন যখন আমার মানে সেন্স ফেরে, তখন আমি স্যারদের বাসায় শুয়েছিলাম, এবং একজন মানে হুজুর ছিলেন আমার পাশে। উনি বললো যে গতকাল রাত্রে অনেক ভয় পেয়েছে, একটা তাবিজ দেয় আমাকে, বলে এটা সাথে রাখবা এবং সাবধানে থাকবা, মাগরিবের পরে বাইরে যাবো না, বাসার বাইরে যাবো না। আমি বলি এটা তো আমার বাসা না, আমি তাহলে আমার বাসায় আজকে চলে যাই। তো স্যার আমাকে নিয়ে আর কোনো রিস্ক নেয় না, আমি বাসায় চলে যাই। বাসায় আসার পরপরই দুপুরবেলা দাদা খাওয়া দাওয়া করতেছিল, আমি এসে দেখি দাদা খাওয়া দাওয়া করছে। দাদা বলে যে তুই গতকাল রাতে ভয় পাইছিস? একদম আমি বাসায় ঢোকার সাথে সাথে আমাকে বলে কি তুই কি গতকাল রাত্রে ভয় পাইছিস? এখন আমার দাদার কথা বারবার কেন বলছি, যশোর এলাকাতে আমার দাদার কথা, আমার দাদার বাবার কথা মোটামুটি সবাই চেনে, ওনাকে ওনারা মান্য করেন, এবং ওনারা এই ভৌতিক সমস্যা কারোর হলে ওনারা মানে সেটা ঠিক করতেন। দাদার বাবার নাম ছিল বাগু বিশ্বাস, তো সেটা বললেই অনেকে চিনবে। তো আমি বললাম যে হ্যাঁ দাদা, গতকালকে রাত্রে আমি ভয় পেয়েছি। তারপরে দাদা বলে তোর কাছে যে তাবিজটা দিছে ওটা বাদ দে, ওইটা আমার কাছে দেয়, আমি যে এগুলো দিচ্ছি এগুলো তুই রাখ। উনি একটা তাবিজ দেয় আমাকে, এবং তেল করে দেয়, এবং পানি দেয়, একটু ফু দিয়ে বলে যে পানি খা। আর উনি আমাকে ঝেড়ে দেয় এবং আমার গায়ে ফু দিয়ে দেয় আর কি। তো ওই দিন রাত্রে আমার সাথে কোনো ঘটনা ঘটেনি রাসেল ভাই। তো পরের দিন রাত্রে যেটা হয়, পরের দিন রাত্রে আমি ঘুমাচ্ছিলাম, তো আমি স্বপ্ন দেখছি যে আমি কোন একটা মেয়ের সাথে ফুলের উপরে উঠছি, এবং হঠাৎ করে কোন একটি কাটা, মানে ফুলের কাটা বা কোনো কিছুর সাথে আমার বাম পায়ের গোড়া দিয়ে লাগছে এইখানে। আচ্ছা, এবং রাসেল ভাই আপনি এখানে দেখতে পারেন আমার এখানে এখনো সেই কাটার দাগটা আছে এইখানে, এই সোজা এইখানে। তো কিছুতে লেগে আমার পাটা কেটে গেছে, আমি স্বপ্নে দেখছি এটা। সকালবেলা মা আমাকে ডাকতে আসলো, যখন মা বললো যে তোর এখানে কাটা কেন? আচ্ছা, রক্ত কিসে কাটছে দেখ। বললো যে মা কই কিসে কাটবে? স্বপ্নে ঘটেছে যে জিনিসটা সেটা বাস্তবে আসছে, এবং আমার বিছানায় রক্ত লেগেছিল। তো পরে মনে পড়ে যে না মা, আমি তো কালকে কোথাও যাইনি। তখন আমি আমার বিছানার আশেপাশে দেখি যে কোথাও কিছু বেঁধে আছে কিনা, বা কোনো পেরেক বা এই জাতীয় কিছু আছে কিনা যে আমার পায়ে কাটবে। তো আমি ছিল না ওইখানে। তো এরপরে আপনার এমন প্রায়ই ঘটতো আমার সাথে। আমি রাত্রে স্বপ্ন দেখছি, এবং একটি মেয়েকেই আমি দেখতাম, এবং সেই মেয়েটিকেই বারবার দেখতাম, প্রতিদিনই দেখতাম, প্রতিদিনই স্বপ্নে আসতো, এবং আমার সাথে বিভিন্ন ধরনের হইতো, যেগুলা মানে এই স্বপ্নের ভিতরে যেটা হয় সেটা আবার দেখা যাচ্ছে সকালে আমি সেটা আমার রুমের ভিতরে তার অস্তিত্ব পাই। ফাইনাল যেদিন আপনার হলো, তার আগের দিন রাত্রের ঘটনা, আমি শুয়ে আছি, এখনো ঘুমাইনি। তো আমি জানলার দিকে তাকাই আছি, আমার জানলার সাথে হচ্ছে পাঁচিলের উপরে দেখি এইভাবে ওই মেয়েটা এতদিন দেখাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে কেউ ওয়ালের উপরে হাতের উপরে থুতনি দিয়ে খুব সুন্দর দৃষ্টি, কোনো ভয়ঙ্কর দৃষ্টিতে না ভাই। আচ্ছা, খুব সুন্দর দৃষ্টি। আপনি বলছিলেন যে ঠিক যেরকম বলেন যে ডানাওয়ালা বা এরকম টাইপের কিছু না, স্বাভাবিক একদম নর্মাল মানুষের মতো, এবং খুব সুন্দর চেহারা। আমি দেখছি যে আমার দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও তখন আর নড়তে পারি না, মানে আমি যে দাদাকে ডাকবো, আমি তো ভয় পাচ্ছি, দাদাকে ডাক দিব, আমি পারিনি। তো তারপরে ওই দিন রাত্রে দাদা হঠাৎ করে উঠে চলে আসলো আমার রুমে এসে বললো যে কি হচ্ছে। তো আমি বললাম যে দাদা এরকম স্বপ্ন দেখছিলাম, বললো শোনা তুই ঘুমা, আমি দেখছি বলে উনি চলে গেলেন। তো যাওয়ার আগে আমার দরজায় 3টি টোকা দিয়ে গেছিলেন, আমার দরজা আটকে আমার দরজায় 3টি টোকা দিয়ে গেছিলেন, এবং আমার জানলাটা বন্ধ করে দিয়ে গেছিলেন। আচ্ছা, তো ওই দিন রাত্রে আমার কোনো প্রবলেম হয়নি। পরের দিন রাত্রের ঘটনা যেটা হলো যে আমি আর ঘুমাইছি অনেকক্ষণ, ঘুমাইছি বেশ কিছুক্ষণ আমি জানি। তো তার ভিতরে আমি স্বপ্ন দেখছি যে ওই মেয়েটার সাথে আমি আমার যে বাসা যেখানে, তার পাশে হচ্ছে আপনার একটা নিরিবিলি জায়গা ছিল। তো সেইখানে আপনার
একটু বিচেলি গাদা ছিল, মানে পল গাদা ছিল, ধান ঝাড়ার পরে যে অবশিষ্টটুকু থাকে ওইটা গাদা দেওয়া ছিল, এবং ওর সাথে আমি হেলান দিয়ে দাঁড়িয়ে আছি এবং ওই মেয়েটা আমার হাতে আংটি পরাচ্ছে। এঙ্গেজমেন্ট হচ্ছে আপনাদের, আপনি যেটা বলছিলেন। জি, জি, জি। এবং ঠিক মানে ওই মেয়েটার আমার হাতে এঙ্গেজমেন্ট করানোর পরে আমি যখন তারটাই পড়াতে যাব, ঠিক তখনই ওই যে বাড়ির আঙ্গিনায় আমরা দাঁড়িয়েছিলাম, মানে ফাঁকা জায়গার পরে শুরুতেই যে বাড়িটা, ওই বাড়িতে একজনই মহিলা থাকতো, আমরা এখনো তাকে আজিমের মা দাদি বলি। তো উনি চিল্লাই উঠলো যে ওইখানে কে এত রাত্রে কি করিস? হ্যাঁ, তখন আমার সজ্ঞান ধরে রাসেল ভাই। তো আমি সজ্ঞানে এসে দেখি যে আমি তখন ওই ওনাদের বাসার ওই পলগাদার ওইখানে দাঁড়িয়ে আছি এবং একাই আছি, আর কেউ নাই। হাতে কি আংটি ছিল? আমার হাতে কিছু ছিল না তো। আচ্ছা, আমার হাতে তখন আপনি অনুভব করেছেন? অনুভব করেছি যে সে আমার হাতে পরিয়েছে এবং আমি তাকে পড়াতে দিয়ে যাবো, হ্যাঁ, তখনই আর কি ওই দাদি চিল্লায় ওঠে। আচ্ছা, তো তারপরে ওনার চিল্লানিতে আশেপাশের আরো কয়েকজন জেগে ওঠে এবং সবাই তো আমাকে চিনে, যে আমাকে বলে তুই এত রাত। আপনি যে আংটিটা পরিয়ে দিবেন সেটা আপনার হাতে আসলো কিভাবে? সেটা আমার হাতে ছিল, এখন আমি কিভাবে আসলো আমি ওই জায়গা থেকে আপনি জানেন না? শুরু হয়েছে আচ্ছা, আমার। এটা Just স্বপ্নের মতোই। ওইখান থেকে শব্দ শুরু হয়েছে যে সে আমার হাতে আংটি পরাচ্ছে আর আমি হচ্ছে তার হাতে পড়াচ্ছি। ওইখান থেকে আপনার স্বপ্ন শুরু এবং চিল্লানির সাথে সাথে স্বপ্ন শেষ। আচ্ছা, তো তখন আমি সজ্ঞানে এবং আমি ওইখানে ওই বাড়ির আঙিনায় আছি এবং আশেপাশে রাত 2-3 জন উঠছে। ওঠার পরে ওনারা হচ্ছে আমাকে বললো যে তুই এখানে কি করিস এত রাত্রে? আমি বললাম যে আমি তো জানি না, আমি তো ঘুমাচ্ছিলাম দাদি। এই ঘটনা আমি দেখতেছিলাম যে আমার স্বপ্নের ভিতরে এরকম হচ্ছে, আমার একটা মেয়ে দেখি আমি স্বপ্নে, প্রায়ই দেখি, তো আজকে এরকম হচ্ছিল। বললো যে তুই মিথ্যা কথা বলতেছিস এত রাত্রে, তোর মানে লজ্জা করে না? মানে আর কি আমার সম্পর্ক তাদের সাথে, তার কারণ তারা বললো। তো সে আমাকে নিয়ে বললো যে চল তোর বাসায় দিয়ে আসি, দেখি তুই কি করিস। ওনারা যখন আমার বাসার সামনে আসে রাসেল ভাই, তখন আমাদের বাসায় ঢোকা এবং বেরোনোর জন্য ছাদের সিঁড়ির দরজা সহ মোট 5টি গেট আছে আমাদের বাসাতে ঢোকার জন্য। মেইন গেট, তারপরে আরেকটা গেট, তারপরে আমার রুমে যাওয়ার আগে আরেকটা আপনার গেট, ছাদের গেট, এবং বাম পাশে আমাদের বাড়ির বাম পাশে আপনার হচ্ছে ফাঁকা জায়গা আছে, তো সেখানে ঢোকার জন্য একটা গেট। তো এই 5টা গেট ভিতর থেকে লক, আমি বাইরে। এটা বুঝলাম কিভাবে, যখন এসে ওই দাদি মানে মেইন গেটটাতে কড়া নাড়লো, তখন ভিতর থেকে দাদারা কিছুক্ষণ পর উঠে আসলো এবং উঠে এসে তখনই তারা সবকিছু দেখলো যে কি আছে না আছে। সব 5টি দরজায় বন্ধ ছিল এবং আমি বাইরে ছিলাম। ইভেন আমার রুমের দরজাও লক ছিল, পরে আমার রুমের লক ভেঙে আমাকে ঢোকানো হয়েছে। মোটামুটি এটাই তো আপনার ঘটনা ছিল। মোটামুটি এই। এবং আপনি এখন যেটা বলছিলেন একটু আগেও, যে এখনো পর্যন্ত আপনি যখন কোনো আয়নার পাশ দিয়ে যান তখন আপনি বুঝতে পারেন যে আয়নার ভেতরে আপনার ছবি নাই, অন্য কারো ছবি। হ্যাঁ। কখনো কি মনে হয়েছে যে এই অন্য কারো ছবি বা অন্য কারো যে ছায়া, এই ছায়াটার সাথে আপনি পরিচিত বা এটা আপনার চেনা কেউ? জি রাসেল ভাই, এখন আমার দাদা যিনি আমাকে এই বিষয় থেকে আর কি রক্ষা করেছিলেন, উনি সবাইকে হেল্প করতেন। তো উনি মারা গেছে 2013 সালে। উনি মারা যাওয়ার আগে আগ পর্যন্ত আমি খুব সুস্থ ছিলাম এবং এই যে মেয়েটার যে আমি বলি আত্মা বা পরি আমরা যদি বলি, তো এটা হচ্ছে আপনার এমনটা ছিল যে আমাদের বাসার একেবারে বাম হাতে মানে দক্ষিণ পাশে হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সাহাবীর মাটি দেওয়া আছে মানে ফ্যামিলি সহ। এবং আমরা যখন বাসা করছি তো ওইখানকার জায়গাটুকু ফাঁকা রেখে করছি, যতটুকু এখানে একটা ঈদগাহ ছিল। তো ওই ফ্যামিলির কোন একটা মেয়ে হচ্ছে আমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছিল বলে আমার দাদা বলে গেছিলেন, এবং তিনি মারা যাওয়ার আগে আমার শরীর বন্ধ করে দিয়ে গেছিলেন এবং ঘর বন্ধ করে দিয়ে গেছিলেন। ততদিন কোনো প্রবলেম হয়নি। তিনি মারা যাওয়ার পর থেকে এখন আমি যে প্রবলেমগুলো ফেস করি, আমার মানে কোনো শরীরে কোনো প্রবলেম হয় না, কিন্তু আমি কোনো আয়নার পাশ দিয়ে যদি যাই, আমি যদি আয়নার দিকে না তাকাই, তো আমি তখন দেখি এইখানে অপরিচিত কেউ আমার। এটা আপনি সবসময় অনুভব করতে পারেন। আমি আবার যখন তাকাবো তখন আমি আবার কাউকে দেখবো না, আমাকেই দেখবো। কিন্তু আপনি অনুভব করতে পারেন। আমি বারবার করে বলছিলাম যে সেটা কিভাবে সম্ভব। আপনি বলছিলেন তখন যে ঠিক যতটুকু বোঝা যায়, মানে আয়নার দিকে না তাকিয়েও যতটুকু দেখা যায় আয়না, ওইখানে ততটুকুতে আপনি বুঝতে পারেন যে আপনি না, এটা অন্য কেউ। এবং যখনই তাকান সেই মুহূর্তে সেটা ভ্যানিশ হয়ে গিয়ে সেখানে আপনি। খুবই ইন্টারেস্টিং স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে স্টোরি শেয়ার করার জন্য, আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। এবং এই এক্সপেরিয়েন্সটি আশা করছি আরো অনেকেরই, আপনারও ভালো লেগেছে। অ্যান্ড আমাদের সঙ্গে যারা আছেন তাদেরকে আরো একবার জানাচ্ছি যে উনি থাকেন, উনি বড় হয়েছেন যশোরে এবং উনি বলছিলেন যে যশোরে অসংখ্য ঘটনা রয়েছে। জি বলেন। আর জি, প্রবলেমগুলোর বিষয়ে আপনি জিজ্ঞেস করছিলেন, তার ভিতরে আরো 2টা প্রবলেম আমি খুব ফেস করি। যেটা হচ্ছে যে আমি খুব হচ্ছে আপনার রাতে বাইক চালাতে পছন্দ করি। তো রাতে আমার এমন বাংলাদেশের আমার 36টা জেলা আছে বাইকে ঘোরা।
তো আমি রাতে যদি কোনো জায়গায় যাই তো আশেপাশে দেখবো যে রাস্তা ফাঁকা আছে, কিন্তু হঠাৎ করে কোথা থেকে হর্ন বেজে ওঠে। এবং আমি আশেপাশে মিররে বলেন, সামনে বলেন, পিছনে বলেন, আমার আয়ত্তের ভিতরে আমি যতটুকু তাকাতে পারি তাকিয়ে আমি কোনো আপনি গাড়ি দেখি না। খুঁজে পান না। ইভেন আমার অপোজিট লেন থেকে যারা আসবে সেখানেও কোনো গাড়ি থাকে না, থাকলেও সে যদি হর্ন দেয় তো এত জোরে আমার কানে লাগার কথা। এবং আরেকটা যেটা হয়, আমি বাথরুমে গেলে যদি বাথরুমের লাইটটি আমার সোজা থাকে তাইলে আমি কিছু দেখি না, কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে যদি আমি বাথরুমের লাইটের অপোজিটে থাকি, আমার ছায়াটা যদি আমার সামনে থাকে তো সেখানে একটার জায়গায় দুইটা হয়। আচ্ছা, এবং সাইটের ইয়েটা আমি বুঝতে পারি না যে ওটা কি পুরুষ না মেয়ে, সেরকম কোনো আপনার তার মানে ছায়া দুটা হয়? জি অবশ্যই, এবং এটা লাইটের কারণে না? লাইটের কারণে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে আপনারও ভালো লেগেছে ওনার ঘটনা। যাই হোক, আমরা সেকেন্ড স্টোরিতে যাবো, এবং সেকেন্ড স্টোরিটা একটা ইমেইল। এই ইমেইলটা একটু পড়তে চাই, এবং এই ইমেইলটিও আমাদের একজন লিসনারই পাঠিয়েছেন, একটু অন্য ধরনের, এবং আমরা এতক্ষণ যা শুনলাম তার থেকে একটু আলাদাই বলবো, সেটা পড়ে শোনাচ্ছি। হাই রাসেল ভাই, আমি সবসময় ভালোর দলে, আপনি তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। প্রতি সপ্তাহে অপেক্ষায় থাকতে হয় শুক্রবারের জন্য। সে যাই হোক, আমি নীল বড়ুয়া, ছদ্মনাম। স্টুডিওতে এসে স্টোরি বলতে পারবো না, তার জন্য দুঃখিত। আশা করি আপনি পড়ে শোনাবেন। আমি চট্টগ্রাম জেলার কোনো এক বৌদ্ধ পল্লীতে বসবাস করি। সবাই চিনতে পারবে তাই নাম প্রকাশ করছি না। শুরুতে আমি বলি যে আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব তা আমার এক কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার কাজিন তার পরিচয় গোপন রাখতে বললেন, তাই নাম ঠিকানা প্রকাশ করছি না। ঘটনা যাওয়ার আগে আমি একটু ক্লিয়ার করে বলি, আমি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ ধর্মে ধ্যান বা ভাবনা অধীন গুরুত্বপূর্ণ, কারণ ভাবনার মধ্য দিয়ে মানুষ অজানাকে জানতে পারে, নিজেকে নিয়ন্ত্রণে রাখা, মুক্তির পথ বের করা এবং নির্বাণ লাভ করা, যে সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়। তাই ধ্যান বা ভাবনার প্রয়োজন গুরুত্বপূর্ণ। আবার ভাবনার অনেক ধাপ আছে, তার মধ্যে একটি হচ্ছে শ্মশানে ধ্যান বা ভাবনা করা। কিন্তু কাজটা মোটেও সহজ নয়, তার জন্য পরিপূর্ণ শীল বা নিয়ম কানুন মানতে হয় এবং বৌদ্ধ ভিক্ষু হতে হয়। আমার কাজিন ধ্যানের কয়েকটি ধাপ শেষ করে ঠিক করলেন শ্মশানে ধ্যান করবেন। তার কথা শুনে ওই গ্রুপের আরেকজন বললেন, আমিও করব, কিন্তু তার জন্য গুরুর অনুমতি লাগবে। গুরুর কাছ থেকে যখন অনুমতি নিতে গেলেন তখন তাদের প্রস্তাবে রাজি না হয়ে তিনি বললেন, এই কাজ তোমাদের পক্ষে সম্ভব নয়, তোমরা পারবে না, যেহেতু শ্মশানে অনেক খারাপ আত্মা, ভূত প্রেত এগুলো থাকে, তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হয়, নয়তো তারা রাস্তায় বাধা সৃষ্টি করে এবং ক্ষতি করে। সেজন্য তাদের গুরু অনুমতি দেননি। অনেক বোঝানোর পরেও যেহেতু রাজি করানো গেল না, তাই তারা দুজন মিলে অবাধ্য হয়ে অনেক দূরে একটি শ্মশানে ঠিক করে নেয় ধ্যান করার জন্য। সবকিছু ঠিক মতো রেডি করে ধ্যান করতে বসলো। যেমন কথা তেমন কাজ। প্রথম দিন রাতের বেলায় তারা ধ্যান শুরু করলো। ঠিক পরের দিন সকালবেলা আমার কাজিনের সাথে থাকা বৌদ্ধ ভিক্ষুটি বলল, আমি এখানে আর ধ্যান করব না, চলো এখান থেকে চলে যাই। ওদের কথা শুনে মনে হচ্ছিল একটা প্রবলেম হয়েছে ওনার সাথে। তখন আমার কাজিন বলল, না, আমি আমার কাজ শেষ না করা পর্যন্ত যাব না। আমার কাজিনকে অনেকে বোঝানোর পরেও যখন ও রাজি হচ্ছিল না, তখন ওই বৌদ্ধ ভিক্ষুটি বললেন, ঠিক আছে, আমি চলে যাচ্ছি বলে তিনি চলে গেলেন। আগেই বলেছিলাম, ধ্যান ঠিকঠাক মতো করতে পারলে ভালো, ধ্যানে অনেক উপকার আছে, আর নয়তো পাগল বা স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তবে সেক্ষেত্রে খারাপ হওয়ার পক্ষে 2% মাত্র হয়। ঠিক দ্বিতীয় এবং তৃতীয় দিন ধ্যানের পর তার সাথে কি হলো জানি না, তবে তিনি যে সুস্থ স্বাভাবিক নেই সেটা বোঝা যায় তার আচরণে। তিনি একা থাকতে পছন্দ করতেন, একা কথা বলেন, এক জায়গায় থাকেন না, সবকিছু এলোমেলো হয়ে গেল। এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর আমার মা এক তান্ত্রিকের কাছে তাকে নিয়ে যান এবং তাকে সবকিছু খুলে বলেন। ফলে তান্ত্রিক বলেন, ওকে অনেক পাওয়ারফুল কোন একটা আত্মা ওর উপরে ভর করেছে এবং আমার পক্ষে তাকে আটকানো সম্ভব নয়। আপনি একটা কাজ করুন, ওকে বান্দরবানে নিয়ে যান, ওখানে বড় বড় তান্ত্রিক আছেন, তাদেরকে পাবেন। ছেলেটির মা তখন চিন্তা করলেন, বান্দরবানে নিয়ে যাওয়া আসা আবার থাকা অনেক সমস্যা, তাই যদি বাড়িতে আনা যায় তবে ভালো হয়। তাই তো ছেলেটির দুলাভাইকে ফোন করলেন। তখন ছেলেটির দুলাভাই বললেন, আমাদের এখানে সিলেটে একটা নাম করা তান্ত্রিক আছে, কথা বলে দেখি। পরে তিনি বললেন, হ্যাঁ তিনি পারবেন, তবে কিছু জিনিসপত্র জোগাড় করতে হবে। তার ছিল 7টি ডিম, 7টি আপেল, 7টি লাল ফুল, 7টি কলস, 7 কেজি চাল আর অনেক কিছু ছিল, এখন আমার ঠিক মনে পড়ছে না। তান্ত্রিকটা বললেন, আমার কাজটা হবে 2 ধাপে, সকালে এবং রাতে। সেদিন মঙ্গলবার ছিল। আমরা অনেকে দেখতে গেলাম।
দেখলাম একটা পুজোর আয়োজন করা হয়েছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর পুজো শেষ করে বললে পুজোর উপকরণগুলো নদীতে ভাসিয়ে দিতে। এবার মূল কাজ হবে রাত্রে। ঘড়িতে ঠিক রাত 8টা বাজে। তান্ত্রিক 1 গ্লাস পানি নিয়ে তার সহকারীকে বললেন, আমি যদি অজ্ঞান হয়ে যাই পানি ছিটিয়ে জ্ঞান ফিরাবা। আর একটা তাবিজ ছেলেটির দুলাভাই তার হাতে দিয়ে বললেন, আপনি এটা সাথে রাখবেন, আর ছেলেটি অর্থাৎ আমার কাজিন যেদিকে যায় তার সাথে থাকবেন। বাইরে থাকা লোকগুলোকে বললেন, আপনারা কেউ বাড়ি থেকে বের হবেন না। পরে তারা 3 জন একটা রুমের মধ্যে ঢুকে রুম আটকে দিলেন। আমরা পাশের রুমে অপেক্ষা করছি কি হয় দেখার জন্য। কিছুক্ষণ পর ধুপ 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 করে 2টো শব্দ শোনা গেল। বুঝতে পারলাম জিন হাজির হয়েছে। ঘন্টাখানেক পর দেখলাম চিত্রটা পাল্টে গেল। একটু আগে দেখা আকাশের চিত্রটা পুরোই উল্টো। মনে হচ্ছে এখনই ঝড় তুফান শুরু হয়ে যাবে, সবকিছু তছনছ করে ভেঙে পড়বে, ঘরের চালের টিনগুলো উড়িয়ে নিয়ে যাবে। বাঁশঝাড়ের দিকে জানালা দিয়ে দেখলাম বাঁশঝাড়ের বাঁশগুলো একবার মাটিতে শুয়ে পড়ছে আর একবার উপরের দিকে উঠছে। সবার মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। 15-20 মিনিট পর সবকিছু স্বাভাবিক হয়ে গেল। ঘড়িতে রাত 10টার মতো হবে। তখন দরজা খোলার আওয়াজ পেয়ে জানালা দিয়ে দেখলাম আমার কাজিন সামনে, পেছনে তার দুলাভাই, তার পেছনে তান্ত্রিক দৌড় দিলেন। বাড়ি থেকে বের হয়ে উঠান, তারপর পুকুর। সেই পুকুরে আমার কাজিন লাফ দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে তান্ত্রিক তার হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে সেই পুকুরে লাফ দিলেন। কয়েক সেকেন্ড পর আমার কাজিন পুকুরের ওই পাড়ে উঠে দৌড় দিলেন এবং পেছনে তার দুলাভাইও দৌড়াতে লাগলেন। কিন্তু তান্ত্রিক তো ওঠার কোনো নাম নেই। 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট হয়ে গেল, কিন্তু কোনো খবর নেই। সবাই মনে করলেন কোনো বিপদ হয়নি তো। ঘড়িতে আনুমানিক 10টা থেকে রাত 11টা, 10টা 11 মিনিট পরে, ঘড়িতে আনুমানিক 10 থেকে 11 মিনিট পরে হাতে জ্বলন্ত মোমবাতি হাতে তান্ত্রিক পুকুর থেকে উঠে আসলেন। তারপর ছেলেটির দুলাভাই ছেলেটিকে নিয়ে আসলেন। তান্ত্রিক সহ ছেলেটিকে নিয়ে আবারও রুমের ভেতরে ঢুকলেন। আধ ঘন্টা পর তান্ত্রিক রুম থেকে বের হয়ে বললেন, এখন বিপদমুক্ত, আপনারা একটা ডাক্তার ডাকুন, আমার কাজ শেষ। তান্ত্রিককে অবশ্য ছেলেটির দুলাভাই কয়েকটি প্রশ্ন করেছিলেন, যেমন আপনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন কেন, বাইরে ঝড় তুফান কেন, পুকুরে অনেকক্ষণ ছিলেন, খারাপ কিছু ছিল তার পরাজয়, ডুবেছিলেন তার কারণ কি? তান্ত্রিক বললেন, আমার সাথে 2টো জিন, আমার শক্তির চেয়ে খারাপ আত্মার শক্তি কম ছিল না, কিন্তু সে খারাপ, তাই তার পরাজয়। বাইরে ঝড় তুফান ছিল যাতে ডিস্টার্ব করা যায়। পুকুরের ঘটনা তিনি বলেন নাই। পরে জানতে পারলাম গ্রামে অবশ্যই কোথাও ঝড় তুফান কিছুই হয়নি। এখন অবশ্য আমার কাজিন সুস্থ, তার কোনো সমস্যা নেই। এই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন, সবাই ভালো থাকুন এটাই কামনা করি। ভূত এফএম আজীবন থাকবে এটাই আশাবাদী। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, পাঠিয়ে দেব। আমরা আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। আমার কাছে এই স্টোরিটার সবচাইতে অদ্ভুত যে ব্যাপারটা লেগেছে সেটা হচ্ছে তান্ত্রিক একটা জ্বলন্ত মোমবাতি নিয়ে পুকুরে ডুবেছিলেন। যখন তিনি উঠে আসলেন তখন তিনি জয়ী, এবং যে অপশক্তি সে পরাজিত, এবং তার হাতের মোমবাতিটি তখনও জ্বলজ্বল করছিল। অদ্ভুত ঘটনা। যাই হোক, একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM and ডু ফুর্তি ভূত এফএম। আসসালামু আলাইকুম। তো রাসেল ভাই আসছেন যে ঘটনাটা শেয়ার করবো, সেই ঘটনাটা একটু ব্যতিক্রম এই জন্যই বলতেছি যে এই ফ্যামিলিটা পুরাটাই তারা এখন আছেন, এমনকি তাদের সবাই বর্তমানে জীবিত, এবং ঘটনাটা মানে গুরুত্ব বহন করে বুঝাই আমি তাদের ফ্যামিলি কারো নাম বলতে চাচ্ছি না। আমি ঘটনাটা বলতেছি কোথায় এবং কি কোন এলাকা সেটা বলে দিচ্ছি, তাতেই এতটুকু হয়ে যাবে। আমি টাঙ্গাইলের জেলার শহরের করাসিন এরিয়ার ঘটনা। জি, আমরা ঘটনা শুনি। তো ঘটনাটা হচ্ছে এমন যে একটা ফ্যামিলির মানে 3টা ব্যক্তির উপর অলরেডি জিন পজেস্ট করে যাচ্ছে। তো এক পর্যায়ে তো ওই বাড়ির যে মানে গৃহকর্ত্রী মহিলা, উনি তার স্বপ্নে দেখলেন যে ওই বাড়িতে গুপ্তধন আছে, একাধিক গুপ্তধন আছে। তো রাসেল ভাই গুপ্তধন থাকাকালীন স্বপ্ন পাওয়ার পর ওই মহিলা গুপ্তধনের একটা নেশায় পড়ে যায় যে গুপ্তধনটা তাকে পেতেই হবে। তো সে হিসাবে সে ওই স্বপ্নে দেখে, এমনকি দেখার ইচ্ছা করে প্রতিদিন গুপ্তধনের একটা আকাঙ্ক্ষা নিয়ে সে রাত্রে ঘুমোতে যায়। তো পরের দিনও সে স্বপ্ন দেখে যে গুপ্তধন তাকে দেখানো হচ্ছে। তার মনের মধ্যে একটা বিশ্বাস জন্মায় যে স্বপ্ন শুধু এটা স্বপ্ন না, কারণ আমি একাধিকবার দেখতেছি, আমাকে দেখানো হচ্ছে, তো আমি আমার আকাঙ্ক্ষাকে আরো শক্তিশালী করি। তো সে এইভাবে যেতে যেতে স্বপ্নটাকে তাকে গুপ্তধন দেখানো হচ্ছে, এমনকি বলা হচ্ছে তোমাকে এটা দেওয়া হবে।
তো এক পর্যায়ে স্বপ্নে বলা হয় যে তোমাকে গুপ্তধন পেতে হলে একটা কন্ডিশন ফুলফিল করতে হবে। কন্ডিশনটা কি? যে তোমার যে কোনো একটা সন্তানকে আমাদের দিতে হবে, আমরা তাকে নিয়ে নেব, বিনিময়ে তুমি গুপ্তধন পাবা। তো এই স্বপ্নের কথা এই মহিলা আর কারো কাছে শেয়ার না করে ওনার হাজবেন্ডের সাথে শেয়ার করে। তো একটা পর্যায়ে এরকম মানে যুগাযুগের এক পর্যায়ে তো তারা হাজবেন্ড ওয়াইফ ডিসিশন নেয় যে তারা গুপ্তধনটাকে কালেকশন করবে। তো সেই সিদ্ধান্তের উপর বেসিস করে ওই তারা তাদের ছেলেটাকে মানে জিনদেরকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরে তারা গুপ্তধনটা পেয়ে যাওয়ার পরে তাদের পরিবারের চরম উন্নতি, একাধিক দিক থেকে ব্যবসা, একাধিক থেকে অর্থ প্রাপ্তি এবং অর্থ সমৃদ্ধি যাকে বলে, যেটা সমাজে মানে সবার চোখে পড়ার মতো একটা অবস্থায় তারা চলে যায়। আচ্ছা, কিন্তু ইন দ্য মিন টাইম হঠাৎ করে তার বড় ছেলে, নামটা বলছি না, তো তার বড় ছেলে একদিন হারিয়ে যায়। সমাজে মানে গ্রামের সবাই জানে যে ছেলেটা হারিয়ে গেছে, এমনকি তার বাবা মা এটাই প্রচার করে যে না আমাদের সন্তানটা হারিয়ে গেছে, কিন্তু তারা জানে যে তাদের সন্তানটাকে তাদেরকে যারা গুপ্তধন দিচ্ছে তারা নিয়ে গেছে, কিন্তু এটা তারা সমাজের সবার কাছে গোপন রাখে। এই তো এইভাবে চলতে থাকে। কিন্তু একটা পর্যায়ে যে তাদের ব্যবসা যখন খুব বাড়বাড়ন্ত হয়ে যায়, তাদের পাশের যে শরিক মানে তাদের বংশের অন্য শরিকরা এই অনুসন্ধান শুরু করে, কারণ তারা জানে যে তাদের পরিবারের মধ্যে গুপ্তধন আছে। এই কথাটা সবাই জানে, কারণ তাদের দাদা জিনের জিনের সাধন করতো, এমনকি জিন বশ করছিল। এই জিন বশ করে সে কিছু গুপ্তধন তাদের ফ্যামিলিতে তাদের সীমানায় এনে মানে সংরক্ষিত করছিল। এই অবস্থায় এই কথাটা যখন তাদের আগে জানা ছিল, আর এই বিষয়টা এত সমৃদ্ধি পাওয়া না, তারা এই বিষয়টা জানার চেষ্টা করে। এখন কোনো না কোনো ভাবে তারা জেনে যায় যে তাদের বড় ভাই মানে বড় কাজে এই গুপ্তধনটা পেয়ে গেছে, আর বিনিময়ে তার সন্তানকে তারা মানে ট্রান্সফার করছে। তো এই পর্যায়ে তাদের শরিকরাও এই গুপ্তধন পাওয়ার জন্য যা করা দরকার সেরকম ভাবে চেষ্টা শুরু করে দেয়। একটা পর্যায়ে তারাও অনেকটা এগিয়ে যায়, কিন্তু এই কথাটা যখন ফ্লাশ হয়ে যায়, তখন ওই ফ্যামিলির সবচেয়ে মানে 3 ছেলে, বড় ছেলে তো তারা জিনরা নিয়ে গেছে, ছোট ছেলেকে উন্মাদ হয়ে যায়। তো উন্মাদ হয়ে যাওয়ার পর থেকে ওই ফ্যামিলির যত উন্নতি ছিল সব আস্তে আস্তে মাইনাসের দিকে যাইতে থাকে, তাদের সকল সম্পত্তি আস্তে আস্তে তারা লস করতে থাকে। আর ছেলেটার উন্মাদনা এতটা পর্যায়ে পৌঁছে যে সে শরীরে কোনো কাপড় চোপড় রাখতে চায় না। তো এই ছেলের ট্রিটমেন্টের জন্য সে আমাদের টাঙ্গাইলে নাম করে এক বুজুর্গের কাছে যায়। তো বুজুর্গের কাছে যাওয়ার পরে সেই বুজুর্গ যখন বিষয়টাকে অনুসন্ধান করে দেখে, তখন সে দেখে যে এই জিনরা যেহেতু ওই গুপ্তধনের বিষয়টা ফ্লাশ হয়ে গেছে, সেহেতু তারা এর মানে বদলা স্বরূপ এই ফ্যামিলিটাকে অ্যাটাক করছে। তো সে বুজুর্গ জিনদের সাথে যোগাযোগের এক পর্যায়ে জিনরা বলে যে আমাদেরকে যে বাধ্য করছিল ওদের দাদা, উনি আমাদেরকে যে পরিমাণ অত্যাচার করে আমাদের দ্বারা কাজ করিয়ে নিচ্ছে, আমরা তাকে কিছু বলতে পারিনি, সে তো আল্লাহর কাছে চলে গেছে, এখন আমরা তার শোধ নেব। এই শোধের জন্য তার বড় ছেলেকে আমরা নিয়ে নিচ্ছি, এই ছোট ছেলেকে তো উন্মাদ করবোই, এই পুরো ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দেব। তো এই অবস্থায় এমন একটা অবস্থা হয়ে যায়, তো তখন ওই ফ্যামিলির মহিলা যে যারা গুপ্তধন পাইছিল তারা বললো যে আমাদের আর কিছু প্রয়োজন, আপনি আমাদের ছেলেটাকে সুস্থ করে দেন। বুজুর্গের কাছে বললো, তখন বুজুর্গ বললো যে হ্যাঁ আমি সুস্থ করে দেবো, তোমরা এই সিস্টেমটা ফলো করো। তো ওই দিন রাত্রে থেকে ওই মহিলা আবার স্বপ্ন দেখে গুপ্তধন। তখন সে বলতেছে যে তুমি ওই লোকের কাছে আর যাবা না, তোমরা এই গুপ্তধন আবার পাবা, তোমার সন্তানও সুস্থ হয়ে যাবে। সেই মহিলা আবার গুপ্তধনের নেশার পরে সে আবার গুপ্তধন পাওয়ার অতীতে যে আমল করছে সে আমল কন্টিনিউয়াস করতে থাকে। এর এক পর্যায়ে যে সে যখন গুপ্তধন পাবে ওই সময় একটা কুকুর তার টিনের ঘরের মাটির মেঝেতে একটা গর্ত করে সেই কুকুরটা ওইখানে মানে বাসা করে, এবং কি মাগরিবের আজানের সময় সেই কুকুরটা এত মানে চিৎকার শুরু করে মাটির গর্তে নিজেকে লুকিয়ে ফেলে। এই একটা অবস্থা হওয়ার পরে তার মেজ ছেলের প্যারালাইসিস হয়েছে, মানে সে কথা বলতে পারে, মানে বুকের উপর পর্যন্ত তার উঠে আসছে, কিন্তু বুক থেকে ঠিক আছে আমরা বুঝতে পেরেছি। তারপরে তো এই অবস্থাতে সে আবার তার বুজুর্গের কাছে যায়। তখন বুজুর্গ বলতেছে আমি তো বলছি যে তোমাকে কন্ডিশন দিচ্ছে যে আমরা
ওদেরকে ভালো করে দেবো, ওরা আমাদের ডিস্টার্ব করবে না। কেন তোমরা আবার নতুন করে গুপ্তধনের প্রাপ্তির লোভ করতেছো, চেষ্টা করতেছো? তখন তো ওরা অবাক যে এই কথা তো আমরা বুজুর্গকে বলি নাই, তাহলে জানলো কিভাবে? তখন বুজুর্গ বলছে ওদের সাথে আমার কথা হয়েছে, তোমরা যদি গুপ্তধনের এই লোভটা না ছাড়ো তাহলে এরা আবার তোমাদেরকে ক্ষতি করবে। তখন তারা বুজুর্গকে বললো যে আপনি যেভাবে পারেন এটার একটা সমাধান দেন। তখন বুজুর্গ বললো যে ঠিক আছে, এই গুপ্তধনের ব্যাপারে তোমাদের কি মানে তোমাদের উপর যে টর্চার করা হয়েছে, টর্চারে তোমরা কি মানে সমাধান কি দেবে? তখন জিনের তরফ থেকে বলা হয় যে আমরা আমাদের উপর যে টর্চার করছে তারা আমরা ফল দেবো, কিন্তু আমরা গুপ্তধনের ব্যাপারে কিছু দেব না। তখন তারা বলতেছে যে ঠিক আছে, তাহলে আমরা মেনে নেব। এখন আপনি এক কাজ করেন যে এই যে ছোট ছেলে যে উন্মাদ হয়েছে এটা আপনি ট্রিটমেন্ট করবেন না। তখন বুজুর্গ বললো যে আমি ট্রিটমেন্ট করবো না, তোমাদের কথা দিলাম, কিন্তু তোমরা যে বড় ছেলেটাকে নিয়ে গেছো তাকে তোমাদের রিটার্ন দিতে হবে। তখন তারা বলে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, কোনোভাবেই সম্ভব না বড় ছেলেকে দেওয়া। তো এই অবস্থায় সে বড় ছেলেকে সম্মান, তখন বুজুর্গ বলতেছে যেহেতু তোমরা বড় ছেলেকে রিটার্ন দিতে পারবো না, তাহলে তোমাদের পানিশমেন্টের কোনো তোমরা দায় দায়িত্ব আমরা নিব না। তখন তারা একটা মিউচুয়ালে আসে যে তাহলে তা আমরা গুপ্তধন দিব না। এই অবস্থায় তারা বলে যে ঠিক আছে, ওকে, আমরা বড় ছেলেকে নিছে, আমরা আমাদের প্রায়শ্চিত্ত পেয়ে গেছি, তাহলে এরা যেন আর কখনো গুপ্তধনের কোনো ইচ্ছা বা চাহিদা না করে। এটাই আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি কতগুলো কমেন্টে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি চট্টগ্রাম থেকে রাজিয়া বলছি। আমি চট্টগ্রাম রাজকোটের একজন শিক্ষানবিশ আইনজীবী। আমার আজকের ঘটনাটা আমার নানির সময়কার একটি ঘটনা, আমার মায়ের মুখ থেকে শোনা। আমার নানা ভাইরা তখন নিজেদের এলাকায় একমাত্র সম্ভ্রান্ত পরিবার হিসেবে বেশ পরিচিত। আমার নানা ভাইয়ের রাজন অনেক জমি জমা থাকায় সারা বছরই দেখাশোনার কাজের জন্য নতুন নতুন লোক নিয়োগ দেওয়া হতো। আজকের ঘটনা সেরকম নিয়োগপ্রাপ্ত একজনের সাথেই ঘটা। যিনি সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত হলেও পরবর্তীতে আমার নানার পরিবারের একজন নিয়মিত সদস্য পরিণত হন। ওনার দায়িত্ব ছিল গরু গোয়ালের দেখাশোনা করা, জমির কাজের লোকদের সহায়তা করা, বাড়ির বাজারের সহায়তা সহ বাড়ির বাইরের কাজগুলো করা। ওনার নামটা বলে রাখি মোজাম্মেল। ঘটনার দিন আমার নানা যান মাগরিবের নামাজ পড়ছিলেন। মোজাম্মেল বাবা নিত্যদিনে গরুর গোয়ালের যাওয়া কাজ সেগুলো করার জন্য গোয়ালের দিকে রওনা হলেন। আমার মা পাশের ঘরে বসে পড়ছিলেন। নামাজের নামাজ যখন অল্প বাকি, হঠাৎ নামাজের মাকে ডেকে বললেন, মানে দেখতো মোজাম্মেল কোথায়? আমি তো নামাজে পড়তে পারছি না। আমাকে বারবার বলছে মোজাম্মেলের খবর নিতে। তাহলে কি বিপদ? মনে রাখি আমার নানি আগে থেকেই এমন কিছু জেনে যেতেন, তবে কিভাবে জানতেন তা তিনি কখনোই কারো কাছে বলেননি। যাক, সে কথা মূল ঘটনায় আসি। আমার নানির উৎকণ্ঠা দেখে আমার মা মন ঘর থেকে মোজাম্মেল মামাকে ডাকতে শুরু করেন, কিন্তু তারপরে সারা পাওয়া গেল না। অনেকক্ষণ ডাকাডাকির পর নানি বললেন, চল মা, যেতে হবে। দেখে না ভাবল না। তারপর একটা হারিকেন হাতে নিয়ে মাকে সাথে করে গোয়াল ঘরের দিকে রওনা হলেন নানি যান। গোয়াল ঘরের কোনো কাজ তখনো হয়নি, কারণ গোয়াল ঘরে গিয়ে নানি ও মা দেখলেন গরু খাবার প্রস্তুত, কিন্তু খাওয়ানো হয়নি। অথচ মোজাম্মেল মামা গোয়াল ঘরে নেই। গোয়াল ঘর থেকে একটু দূরেই গাছপালায় ঘেরা একটি বিশাল পুকুর ছিল। পুকুরটি অবশ্য এখনো আছে। পুকুরের পাশে আসতেই হাতের হারিকেনটি প্রচন্ড বাতাসে নেমে গেল। সাথে সাথে নানি যান দৌড় করা শুরু করলেন। মা তো ভয়ে অস্থির, কি হচ্ছে উনি কিছুই বুঝতে পারছিলেন না। হঠাৎ বাতাস থেমে গেল এবং প্রচন্ড শব্দে উপরে কিছু একটা পড়লো। মা ভাবলো তার গাছ থেকে কাল পড়েছে, কিন্তু নানি বললেন, মা রে, এটা কাল নয়, দৌড় পর। গাছ থেকে পানিতে মোজাম্মেলকে ফেলা হয়েছে। সাথে সাথে প্রচন্ড শব্দে পুকুর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি পড়তে পড়তে পুকুরের এক পাশ থেকে আরেক পাশে সাঁতার কাটতে থাকা মানুষের কণ্ঠই বলে দিল তিনি মোজাম্মেল। ততক্ষণে মামারা খবরটা জেনে গেছেন এবং পুকুর পাড়ে আসতে শুরু করেছেন। বাড়িতে মাদের গোয়াল ঘরের দিকে আসতে খুব বেশি সময় লাগে না। মামারা পুকুর পাড়ে এসেই সবকিছু নিজের চোখে দেখলেন। আমার মেজো মামা আরবি শিক্ষায় শিক্ষিত ছিলেন, তবে সাহসটা সেজো মামার একটু বেশি। পরিস্থিতি দেখে মেজো মামা বললেন, মোজাম্মেলকে জিনে ধরেছে, পানিতে নেমে তাকে তুলতে গেলে যে যাবে তারও বিপদ হবে, তাই অন্য কোনো বিকল্প চিন্তা করতে লাগলেন। সেজো মামা বললেন, কিনারায় আসলে আমি তাকে ধরে উঠিয়ে নিব, যদি না পারি মনে হয় তবে আপনারা আমাকে পার থেকে টেনে ধরবেন। ততক্ষণে বাড়ির অন্যান্য পুরুষ প্রতিবেশীরা পুকুর ঘাটে এসে জড়ো হয়েছে। 2-3 চেষ্টা করলেও মোজাম্মেল মামাকে ধরতে পারলেন না সেজো মামা, এবং তখনও একইভাবে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে আওড়ে যাচ্ছিলেন। এবার সেজো মামা পার থেকে একটু নিচে নেমে দাঁড়ালেন। বরাবরের মতোই মোজাম্মেল মামা পাড়ার দিকে আসলেন। সাথে সাথে মামা ঘাড়ের অংশে তাকে জাপটে ধরলেন, কিন্তু মামা তুলবেন কি? মোজাম্মেল মামা সেজো মামাকে সহ টেনে নেওয়ার চেষ্টা করতে লাগলেন এবং প্রায় পানিতে নামিয়ে ফেললেন। অবস্থা ব্যাগতিক দেখে পার থেকে মেজো মামা সহ আরো বেশ কয়েকজন সেজো মামাকে টেনে উপরে তুলতে লাগলেন। আর সেজো মামা মোজাম্মেল মামাকে শক্ত করে ধরলেন, নিজের সাথে টেনে
তিনি মোজাম্মেল মামাকে উপরে নিয়ে আসলেন। সেই সময় মোজাম্মেল মামাকে 7-8 জন ধরে বাসা পর্যন্ত নিয়ে যেতে হলো, কারণ তার শরীরে তখন অসুরের সুখ। অথচ উনি ছোটখাটো এবং খুব বেশি স্বাস্থ্য নেই, খুব সাধারণ একজন মানুষ। ওনাকে বাসায় নিয়ে খাটের সাথে বেঁধে ফেলা হলো, কারণ এমনিতেই ওনাকে শুয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ছিল, তার উপর এত শক্তি ধরে রাখাও যাচ্ছিল না। অদ্ভুত ব্যাপার, ওনাকে বাসায় আনার সাথে সাথে চারদিকে প্রচন্ড ঝড় বাতাস শুরু হয়ে গেল। টিনের ছাদ ভেঙে এখনই যেন কেউ ঘরে ঢুকে পড়বে। সে সময় সামনের কয়েকটা ঘর পাকা দালান হলেও পেছনের মূল ঘরের বেশ বড় একটা অংশ টিনের ছিল। মেজ মামা তখন যেহেতু এইসব ব্যাপার কন্ট্রোল করার মতো পাকাপোক্ত ছিলেন না, তাই বাড়ির খুব নাম করা একজন হুজুরকে আনা হলো। ওনাকে কিছু বলা হলো না এই ভেবে যদি তিনি আসতে না চান। অতঃপর বাসায় এসে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণের পর তিনি অল্প একটু চেষ্টা করে হাল ছেড়ে দিলেন। বললেন আমাকে দিয়ে হবে না। তিনি এসব ব্যাপারে কামেল এক হুজুরের নাম বললেন এবং জানালেন খুব শীঘ্রই ব্যবস্থা করা না গেলে আজ রাতের ভেতর জিনরা মোজাম্মেল মামাকে নিজেদের সাথে নিয়ে যাবে। অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেজ মামা বাড়িতে রইলেন এবং সেজ মামা ও নানা ভাইরা সেই কামেল হুজুরকে আনার জন্য রওনা হলেন। প্রতিমধ্যে নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি হওয়ার কারণে ওনারা বেশি দূর যেতে পারলেন না, বাধ্য হয়ে বাড়ি ফিরে এলেন। পরবর্তী মেজ মামাই দায়িত্ব নিলেন এবং ফজরের আজান পর্যন্ত ভীতিজনক এক পরিস্থিতির মধ্য দিয়ে মেজ মামার একান্ত প্রচেষ্টায় তাকে নিজেদের কাছে ধরে রাখতে সক্ষম হলেন। পরে ভালোভাবে আনা হওয়ার পর সেই কামেল হুজুরকে আনতে গেলেন সেজ মামা। হুজুর এলেন এবং তখনও পর্যন্ত অস্থায়ী পরিস্থিতি ফজরের আজানের পর স্থিরতা পেলেও মোজাম্মেল মামার কোনো পরিবর্তন নেই। হুজুর বেশ কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে ওনাকে উঠিয়ে বসালেন এবং মোজাম্মেল মামার মুখ থেকে সবাইকে শোনালেন আসলে সে সময় মোজাম্মেল মামার সাথে কি হলো, কি করে সে পুকুর পাড়ে গেলেন। মোজাম্মেল মামা নিজে সে বয়ানটা দিচ্ছেন। ওনার চোখে তেল লাগিয়ে দিয়ে ওনাকে বসিয়ে রাখা হয়েছে এবং পুরো ঘটনা শোনা হচ্ছে। উনি বললেন আমি তখন মাত্র গেলাম, আমি মোজাম্মেল মামার হয়ে এখন কথা বলছি, ওনার ভাষ্যটা হুবহু আমি উঠিয়ে দিচ্ছি। উনি বললেন আমি জাস্ট তখন গোয়াল ঘরে গেলাম, গোয়াল ঘরে গিয়ে বালতি ভর্তি পানিটা নিয়ে বাকি কাজ শুরু করবো। এমন সময় পশ্চিম দিক থেকে একটা কুকুর এলো, দেখতে কুকুরের মতো, তবে কুকুরের চেয়ে একটু বড় এবং মুখটা একটু লম্বাটে টাইপের। সে এসে আমার পেছনে দাঁড়ালো, আমি ঘুরে দাঁড়াতে আমাকে বললো মানুষের কণ্ঠে, অদ্ভুত ব্যাপার হচ্ছে মানুষের কণ্ঠে সে বললো এই মোজাম্মেল তুই এখানে কি করছিস, আর বেটা তোর বিপদ, তুই বাসায় যা। এই বলে সে পশ্চিম দিক থেকে এসেছিল, দেন পশ্চিম দিকে আবার চলে গেল। মোজাম্মেল মামা যে ভাববে আমি কি দেখলাম কি শুনলাম সে সময়টা উনি আর পাননি। সাথে সাথে পূর্ব দিক থেকে একজন সুন্দরী রমণী এলেন এবং সুন্দরী রমণী বলতে আমরা যত রকমের গুণাবলী চিন্তা করতে পারি, লম্বা চুল, হাতের লম্বা সুন্দর নখ এবং অপরূপ রূপ, সবকিছুই সেই মহিলার আছে। পা পর্যন্ত চুল এবং খুব সুন্দর সাজগোজ করা, ইভেন পায়ের নুপুরটা পর্যন্ত আছে। মোজাম্মেল মামা তো অবাক, এত রাতের বেলা, মাগরিব মানে কিন্তু সেই সময় অনেক রাত। সো এই রাতের বেলা এত সাজগোজ করা একটা মহিলা ওনার সামনে এসে দাঁড়িয়ে গেছেন। দেন উনি ঠান্ডা হয়ে তাকিয়ে আছেন জাস্ট। মহিলা এসে হেসে একেবারে গড়িয়ে পড়ছেন, বলছেন কি রে তুই এত ময়লা কাজ করছিস, চল আমার সাথে পুকুরে যাবি, গোসল করবি। বাট তখনও মোজাম্মেল বাবা পুরোপুরি সেন্সলেস হননি, বা ওনার সেন্সিটিভ কাজ করছে যে না আমি যেতে পারবো না, আমার মালিক আছে, মালিক আমাকে বকা দিবে। তার উনি বললেন না আমি যেতে পারবো না, আমাকে এই কাজগুলো সেরে বাসায় ফিরতে হবে। দেন সেই সুন্দরী মহিলা খুব পিড়াপিড়ি করলো যে দেখ তোর মালিক জানবে না, তুই আমার সাথে যাবি, গোসল করবি, আমি তোকে সুন্দর সুন্দর কিছু জায়গা দেখাবো, সুন্দর সুন্দর জিনিস দেখাবো, তারপর আবার তুই এসে তোর কাজ করে মালিকের কাছে চলে যাবি। এরপর আর মোজাম্মেল মামার মনে নেই উনি কিভাবে সে পুকুরে গেলেন, পুকুরের কাছে ওনাকে উঠালেন, ওনার কিচ্ছু মনে নেই। উনি শুধু এইটুকুই জানেন উনি সুস্থ হওয়ার আগ পর্যন্ত, এই যে এখন হুজুরের সাথে কথা বলছেন, তখনও ওনার ফিল হচ্ছে উনি সুন্দর একটা বাগানে বসে আছে, ওনার চারপাশে সব সুন্দরী নারীরা ঘোরাঘুরি করছে, ওনাকে যখন যেটা চাইছে সেটা দিচ্ছে, ওনাকে নানাভাবে উৎসাহ দেওয়া হচ্ছে ওনাদের সাথে থাকার জন্য, ওনাদের সাথে থাকলে এই দেবে সেই দেবে, এই স্বর্গরাজ্যটা তার, এখানে কি আছে, কিচ্ছু নেই, এইসব করে করে জীবন চলে যাবে। নানাভাবে তাকে প্রলুব্ধ করা হচ্ছে যাতে সে এখানে আসতে আর আগ্রহী না হয় এবং তাদের সাথে ওখানেই থেকে যায়। উনি ফিল করেন নিচে ওনাকে একটা পুকুর পাড়ের উপরে বসিয়ে রাখা হয়েছে একটা গাছে। দেন হুজুর সবকিছু বুঝলেন, তারপর ওনার প্রসেস মতো যা যা করা দরকার সবকিছু করে মোজাম্মেল মামাকে একটা তাবিজ দিলেন। তাবিজ দেওয়ার পর মোজাম্মেল মামা কিছুক্ষণ একটু অস্থির ছিলেন। এরপর ধীরে ধীরে উনি ওনার সে পুরোনো সেন্সটা ফিরে পেলেন যে উনি কোথায় আছেন, বা এখানে ওনার ঘর বাড়ি, এখানে ওনার থাকা বসতি, সবকিছু ধীরে ধীরে ওনার মনে পড়ছে না। তখন কিন্তু সেগুলো মনে ছিল না ওনার। দেন উনি অসুস্থ অবস্থায় যখন জিনের আসর হয়েছিল রাতের বেলা, প্রচন্ড টর্চার করেছে সবাইকে, সেগুলোর জন্য ক্ষমাও চাইলেন, দেন সবকিছু বললেন। বাট অসুস্থ অবস্থায় যা কিছু ছিল জিন ধরার পর এত সব ঘটনা ঘটে গেল, তাবিজ দেওয়ার পর সুস্থ হওয়ার পর ওনার সেগুলো আর কিছু মনে নেই। হুজুরের প্রসঙ্গটা আমি আর বলতে চাইছি, এগুলো গতানুগতিক সবাই জানে।
ওগুলো বলে আর কথা বাড়ালাম না। সেই মামা বেশ কয়েক বছর আগে অবশ্য মারা গেছেন, ক্যান্সারে ভুগে মারা গেছেন উনি। এবং ওনার মেয়ের সাথেও কিন্তু একটা ট্র্যাজেডি ঘটে গেছে। ওনার মেয়েও জিন দ্বারা আক্রান্ত এবং স্টিল ওনার মেয়েটা সুস্থ হননি, ওরকমই আক্রান্ত আছেন। মেয়েটাকে কোথাও বিয়ে দেওয়া সম্ভব হয়নি। আমি কখনো যদি সময় হয় আমি ওনার মেয়ের ঘটনাটা একবার পাঠাবো। তো এই ছিল আমার ঘটনা। রসুন ভাই ভালো থাকবেন। Bhoot FM. Tonight comes alive with Gramophone. আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি কুমু। গতবার আমি যে ঘটনাটি শেয়ার করছিলাম আপনি জানতে চেয়েছিলেন সেটা আসলেও সত্যি কিনা। আজ যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা শুনেও আপনার হয়তো মনে হবে বা মনে একই প্রশ্ন জাগবে। এই প্রশ্নের উত্তর আমি আপনার কথার মাধ্যমে দিলাম। ঘটনাটা বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। এবার আসি ঘটনায়। ঘটনাটি খুব সম্প্রতি ঘটে যাওয়া। ঘটনা শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া দরকার। আজ থেকে মাত্র 3 বছর আগেও আমাদের বাড়িতে অনেকগুলো বিড়াল ছিল। ওদের প্রত্যেকের আলাদা আলাদা নামও ছিল। এর মধ্যে আমার বড় বোনের সব থেকে আদরের বিড়াল ছিল ইকরি। কিন্তু 3 বছর আগে আমরা যখন একটা নতুন বাসায় ভাড়া যাই তখন সেই বাড়িতে আমাদের ইকরি মারা যায়। ওর মৃত্যুটা ছিল অদ্ভুত। ওকে মৃত অবস্থায় পাওয়া যায় বাগানে অর্ধেক খেয়ে ফেলা অবস্থায়। তবে ঠিক কিসে খাওয়া সেটা বোঝা যায় না। আমার বড় বোনেতে খুব ভেঙে পড়েন, অনেকদিন কারোর সাথে কথাও বলেননি। এরপর আমরা সেই বাড়িটা থেকেও চলে আসি। তবে আমরা এই বাড়িতে আর কোনো বিড়াল আনিনি। 20 সেপ্টেম্বর, গত 20 সেপ্টেম্বর আমার জন্মদিন ছিল। এমনিতেও আমার বাড়িতে অনেক পুতুল আছে। এবার জন্মদিনে আমি একটা বিড়াল পুতুল উপহার পাই। আমি পুতুলটার নাম দেই ইকরি। আর হয়তো সেটাই ছিল আমার সব থেকে বড় ভুল। পুতুলটা বেশিরভাগ সময় আমার বোনের কাছেই থাকতো। আমার বোন ওটার সাথে একা একাই কথা বলতো। ব্যাপারটা যখন মাত্রাতিরিক্ত অবস্থায় পৌঁছে গেল তখন আম্মু আমাকে বলল পুতুলটা লুকিয়ে রাখতে। কিন্তু এবার যা ঘটলো তা খুবই অদ্ভুত। একদিন আমি পুতুলটা আলমারিতে লুকিয়ে রাখলাম, আলমারির চাবিটাও লুকিয়ে রাখলাম। অদ্ভুতভাবে সকালবেলায় উঠে দেখি পুতুলটা আপুর হাতে। শুধু তাই নয়, আমি চাবি দিয়ে আলমারি খুলতেই দেখি যে জামাটার ওপর পুতুলটা রাখা ছিল সেই জামায় লম্বা একটা আঁচড়ের মতো দাগ হয়ে ছিঁড়ে গেছে। আরেকদিন আমি পুতুলটা আমার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখি। বিকেলবেলা ব্যাগ খুলে দেখি পুতুলটা অক্ষত, অথচ আমার ব্যাগে রাখা বাংলা বইয়ের কভার পেজটা, যে কভার পেজ, সেই কভার পেজটা ফুটো হয়ে গেছে। এই কথাগুলো আমি আম্মুকে জানাই। আম্মু সেদিন পুতুলটা ফেলে দেন। পুতুল না পেয়ে আপু আমার ওপর হুলস্থুল শুরু করে দেয়। আম্মু অনেক বুঝিয়ে আপুকে শান্ত করে। সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখি। আমি দেখলাম আমি সেই বাড়িটার বাগানে দাঁড়িয়ে আছি যেখানে ইকরি মারা গিয়েছিল। সময়টা ছিল ভর দুপুর। আশেপাশে কেউ ছিল না। হঠাৎ দেখি ইকরি এলো। ওর পিছে পিছে ছোটখাটো কয়েকটা বিভৎস কালো রঙের ছায়া, আর ওরা ইকরিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি চিৎকার করে ঘুম থেকে উঠি। সকালে উঠে দেখি আবার আপুর হাতে সেই পুতুল। আমি আর আম্মু হাল ছেড়ে দেই, কিন্তু আপু কেমন যেন এলোমেলো হয়ে যেতে থাকে। ঠিক মতো চুল আঁচড়াতো না। গত 2 তারিখে আম্মু জোর করে আপুর মাথায় তেল দিতে চায়। তখন দেখে আপুর চুলের মধ্যে বিশাল একটা জট। তেল বা শ্যাম্পু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে তাকে পার্লারে নিয়ে যাওয়া হয়। প্রথম 3টা পার্লার তাকে ফিরিয়ে দেয়। অবশেষে একটি পার্লারে তার চুলগুলো কেটে ফেলা হয়। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এরপর থেকে আপু স্বাভাবিক হয়ে যায়। ওই পুতুলটার দিকে ফিরেও তাকায়নি। পুতুলটি আবারও ফেলে দেয়। চুলে জট বাঁধা নিয়ে অনেক পুরা কথা প্রচলিত আছে, কিন্তু আসল কাহিনী কি তা আমার জানা নাই। আপনাদের কারো জানা থাকতে পারে। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। কিসমত আর কুমু রাজশাহী থেকে পাঠিয়েছেন ঘটনাটি। সো পড়লাম আমরা ঘটনা, এবং এখন যাব আরো একটি ঘটনায়। তারপরে আপনাদের যে সমস্ত কমেন্টস আছে সেগুলো পড়ব। আর আমাদের সাথে নতুন একজন অতিথি আছেন, তার কাছ থেকে আমরা একটি ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন মাইক্রোফোনের কাছে এসে, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। হ্যালো লিসেনার্স, আমি সজল, ঢাকা ধামরাই থেকে। জি।
তো আজকে আমি আসছি এখানে একটা ঘটনা শেয়ার করতে, যেটা আমার লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা ছিল 2004 সাল, যখন আমি মাদ্রাসায় ভর্তি হই। আমাদের এলাকাতে একটা মাদ্রাসা আছে। তো মাদ্রাসার আগে, ঘটনা বলার আগে আমি মাদ্রাসার বিবরণটা দিয়ে নেই। মাদ্রাসাটা ছিল এরকম যে মাদ্রাসার সীমানা যেখানে শেষ হয়েছে তার পেছনের দিকে কোনো ধরনের বাড়িঘর অথবা কোনো ধরনের লোকের বসবাস ছিল, যার কারণে মাদ্রাসাটাকে মোটামুটি এরকম মনে হতো যে এটা মনে হয় পৃথিবীর শেষ সীমান্ত। তো যাই হোক, ঘটনাটা শুরু হয় মোটামুটি 2005 অথবা 2006 সালে। আমি তখন মাদ্রাসায় অলরেডি 1 বছর অথবা 1.5 বছর কাটিয়ে ফেলেছি। তো এর মধ্যে আমাদের একটা নিয়ম ছিল যে আমরা যে কয়েকজন ফ্রেন্ড ছিলাম তারা তাহাজ্জুদের নামাজ পড়তাম। কিন্তু তাহাজ্জুদের নামাজের ফলে আমাদের যে ধরনের ইফেক্ট পড়ার কথা সে ধরনের ইফেক্ট না পড়ে আমার উপর উল্টা ইফেক্ট পড়ে। কিরকম? যখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি তো তখন আমার একটা ফিল হয়, কিরকম ফিল হয় যে আমি শরীরে একটা ঠান্ডা অনুভব করি। তো এটা কিছুদিন ফিল করার পরে একদিন মাগরিবের নামাজের পর আমি ওয়াশরুমের দিকে যেতেছিলাম, আমি নামাজ আদায় করে মসজিদ থেকে। তো মসজিদ থেকে ওয়াশরুমের দূরত্ব ছিল প্রায় 5 মিনিটের। তো ওই সময় যাওয়ার সময় আমাকে একটা হুজুর আর কি লক্ষ্য করলো যে একটা মানুষ স্বাভাবিকভাবে যেভাবে হাঁটাচলা করে আমি সেভাবে হাঁটাচলা করতেছিলাম। আমার পাগুলো মোটামুটি একটু লাফিয়ে লাফিয়ে চলার মতো ভাঙতেছে। তো তখন হুজুর আমাকে ধরলো, হুজুর আমাকে ধরে বললো যে তোমার কোনো সমস্যা আছে নাকি? তো আমি হুজুরকে বললাম যে না হুজুর, আমার তো এই ধরনের কোনো সমস্যা নাই। তো তারপরে হুজুর আমাকে বড় হুজুরের কাছে নিয়ে গেল। সে বলল যে আসলে তোমার তো এমনিতে হয়তো বা কোনো আসর আছে, তুমি তোমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসো। তো স্বাভাবিক আমি এরকম গুরুত্ব দিলাম না এরকম, কারণ আমার অরিজিনালি কোনো প্রবলেম নাই, আমি ফিল করি নাই। তো কিন্তু তারপরের দিন আমি ফিল করছি যে যখন আমি মাগরিবের নামাজের পর নামাজ শেষ করে বের হলাম তখন দেখলাম যে তার কতক্ষণ পরে মনে নাই, কিন্তু দেখলাম আমি আমাদের মাঝে থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে একটা স্কুলের মাঠে শুয়ে আছে অথবা বসে আছে এরকম। তো যখন আমি উঠলাম, ওঠার পরে জ্ঞান ফিরলাম, আমি উঠলাম, ওঠার পরে আমি বাইরে বের হলাম। বাইরে বের হওয়ার পরে দেখলাম যে দোকানের দিকে ঘড়ির দিকে তাকালাম, মোটামুটি 9টা বাজে। তো মাগরিব নামাজ শেষ হয়েছে 7:05 অথবা 7:10-এ। তো আমি 9টা পর্যন্ত ওইখানে কিভাবে গেলাম সেটা আমি জানি না। আচ্ছা, এর মাঝখানে একটা কথা আছে যে আমার মাদ্রাসা থেকে যদি আমি ওই স্কুলের মাঠে যাইতে চাই তাহলে আমাকে অবশ্যই একটা নদী পার হইতে হবে। কিন্তু আমি যতটুকু মনে করতে পারি যে কোনো নদী অথবা কোনো ধরনের রাস্তা হাইটা যাওয়া এরকম কোনো কিছু করা এটা কখনোই আমার পক্ষে সম্ভব না। যদি অবশ্যই যাইতাম তাহলে অবশ্যই আমার মনে থাকতো। তো স্বাভাবিকভাবে আমি মনে করলাম যে হয়তো বা এটা কোনো একটা রিজন আছে। তো ওই সময় আমি মাদ্রাসায় না যে শুধু আমার বাসা চলে গেলাম। তো আমার বাসার ফ্যামিলির মেম্বার আমার বড় ভাই, তাকে আমি ঘটনাটা জানাইলাম যে এরকম এরকম। তো সে পরের দিন আমাকে নিয়ে আমাদের মাদ্রাসার বড় হুজুরের কাছে গেল। তো বড় হুজুরকে দেখাইলো। বড় হুজুর বললো যে তোমার তো আসলে যে ধরনের জিনিস আসর করছে সেটা তো আমার পক্ষে ট্রিটমেন্ট করা সম্ভব না, কিন্তু তারপর আমি তোমাকে কিছু পানি পর অথবা তেল পর দিতেছি, তুমি দ্রুত সম্ভব টঙ্গিতে একটা পীর আসে, সেখানে তুমি তার সাথে দেখা করো। তো আমার বড় ভাই এরকম কোনো গুরুত্ব দিল না, কিন্তু মেন যে ঘটনা সেটা হলো যে 2006 সালের পহেলা নাকি 14 তারিখ, এপ্রিল মাসের 14 তারিখ, পহেলা বৈশাখ। তো ওই দিন আমি মাগরিবের নামাজ পড়ে বাসা থেকে রওনা দিছি মাদ্রাসার উদ্দেশ্যে। তো মাদ্রাসায় গেলাম। মাদ্রাসা যাওয়ার পরে আমাদের মাদ্রাসা আমার যে ক্লাস ছিল সেটা ছিল 2য় তলায়। তো নিচতলা থেকে 2য় তলা যাওয়ার সময় যে সিঁড়িটা পড়ে ওই পর্যন্তই আমার মনে আছে, কিন্তু এরপরে আমার অরিজিনালি কিছু মনে নাই। তো যখন আমার জ্ঞান ফিরলো আমি বুঝলাম যে আমি জ্ঞান হারিয়ে ফেলছি, কিন্তু যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি দেখলাম যে আমি এমন একটা স্থানে আছি যেটা আর কি পৃথিবীর সাথে সাদৃশ্য করার মতো না। আমি যেখানে আছি সেটা হলো এমন একটা প্লেস যে তার চারিদিকে আলো জ্বলতেছে, কিন্তু আলোটা কোথা থেকে চলতেছে সেটা আমি বুঝতে পারতেছি না। আর আলোগুলো যখন আর কি কোনো দেয়ালের মধ্যে লাগে তখন আর কি ওটা রিফ্লেক্ট হইতেছে। তো এই সময় আমি বুঝতে পারলাম যে হয়তো বা কোনো একটা খারাপ কিছু আমার সাথে হইতেছে। তো আমাকে যে আসর করছিল, যে পরিবারকে আসর করছিল, তো সে আসলো। তো আমরা স্বাভাবিক যেরকম পৃথিবীতে মহিলা মানুষদের দেখি, আমার পরিটা যেরকম সে ওইরকমই ছিল। আর আমরা যেরকম জানি যে ডানা থাকে অথবা হাটে স্টার থাকে, ওইরকম কোনো কিছু না। আসলো, আমার সাথে কথা বললো বলতে আমাকে কিছু কন্ডিশন দিল যে আমি মাদ্রাসায় পড়তে পারবো না, প্লাস আমার ফ্যামিলির সাথে থাকতে পারবো না, আমাকে আমার গ্রামের বাড়ি চলে যেতে হবে। আচ্ছা, তো আমি বললাম ঠিক আছে, আমি আপনার কথা রাজি আছি, কিন্তু আপনি যেভাবে পারেন আমাকে বাসায় নামাই দিয়ে আসেন। তো সে বললো যে আসলে বাসায় নামাই দেওয়া যাবে না, তোমাকে কিছুক্ষণ সময় থাকতে হবে, আমাদের সাথে থাকতে হবে।
তো তারা আমাকে অনেক কিছু খাবার অফার করলো। তো যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন তাকে একজন সাজেস্ট করছিল যে যদি কখনো এরকম জিন টিন ধরে তো তাদের কাছে যদি তুমি যাও, তারা যদি কোনো খাবার দেয় তাহলে সেটা খাবা না। তো ওই কথাটা আমার মাথা খেলতেছিল, তো যার কারণে আমি আর কি ওইটা ইগনোর করছি। তো অনেক জোরাজোরি অনেক রিকোয়েস্ট করার পর তখন আমি তার কাছে গেলাম। তো সে বলল আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো, কিন্তু তোমার বাসায় নামিয়ে দিয়ে আসবো না, এমন একটা জায়গায় নামিয়ে দিয়ে আসবো যে তোমার বাড়ির কাছে। তো আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে আমি দেখলাম যে আমাদের যে ঢাকা মেডিকেল কলেজ আছে ওইটার বারান্দার যে প্রিন্স আছে, আমি প্রিন্সের মধ্যে শোয়া। হঠাৎ করে একদম হঠাৎ করে মাঝখানে আপনি কি হয়েছে কিভাবে আমি কিছুই আসলেন জানি না। কিছু জানেন না? আচ্ছা, তো ওইখান থেকে আমি আর কি বের হলাম হাঁটতে হাঁটতে। তো পহেলা বৈশাখ থাকার কারণে রাস্তাঘাটে মানুষ এমনিতেই রাত 12টা-1টা পর্যন্ত থাকে। তো বাহিরে যাওয়ার পরে একটা মোবাইলের দোকান আছে, তো সেখানে আমি যা জিজ্ঞাসা করলাম আঙ্কেল যে কত বাজে। তো সে বললো যে না 12:10 অথবা 12:15 এরকম বাজে আর কি। তো তার কাছ থেকে ফোন নিয়ে আমি বললাম যে আঙ্কেল আমাকে একটা ফোন দিতে হবে, আপনি একটু ফোন দিতে। তার নাম্বার দিয়ে আমার বড় ভাইয়াকে ফোন দিলাম। তো বড় ধামরাই থেকে ঢাকা মেডিকেল কলেজে যে আমাকে পিক আপ করলো। তো এরপরের দিন আমি গেলাম ওই আমার বড় হুজুর যেখানে বলছে যে টঙ্গীর কথা, পীর সাহেব, তো সেখানে গেলাম। তো সেখানে যাওয়ার পর যখন আমি পীর সাহেবের রুমে ঢুকলাম তখন আমাকে আর কি আমার হাতে দুই আঙ্গুলে 2টা কাগজ দেওয়া হলো আর কপালে 3টা টোকা দেওয়া হলো। তো টোকা দেওয়ার পরে তারপর আর কি আমি নিজেই বুঝতে পারলাম যে আসলে আমি সেন্সলেস হইতেছি, আর কি ঘুমিয়ে পড়তেছি এরকম একটা ভাব। তো এর কিছুক্ষণ পর আমি উঠলাম। ওঠার পরে আমি কি বুঝতে পারলাম যে আমার সাথে যে একটু অথবা আমাকে কেউ আঘাত করছে এরকম একটা কোনো হয়েছে। তো বাহিরে আসার পর আমি আর কি পিঠে হাত দিলাম, দেখলাম যে আমার পিঠে অনেক যে বেদ দিয়ে বাড়ি দিয়েছে সেরকম একটা দাগ আছে, প্লাস আমার নাকের মধ্যে আর কি 2 আঙ্গুল দিয়ে চিমটে দেওয়া হয়েছে সেরকম একটা দাগ আছে। তো আমি আসর নামাজ পড়লাম। আসর নামাজ পড়ার পরে তারপর আমার যে বড় ভাই আমার সাথে গেছিল সে আমাকে বললো যে এরকম যে তোমাকে যে পরি ধরছিল সেটা হলো যে তোমার মাদ্রাসার যে এরিয়া আছে সেই মাদ্রাসার এরিয়ার বাহিরে থেকে ধরছে। আচ্ছা, তো মাদ্রাসার এরিয়ার বাইরে থেকে কিভাবে ধরলো যে আমি আর কি জোহরের নামাজের পরে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল। তো ওয়াশরুমে কোন একটা কারণে ওয়াশরুমে না যে আমি আর কি মাদ্রাসার এরিয়া যেটা আছে সেটার বাহিরে যে আর কি বাথরুমে আমার কাজ শেষ করি। তো ওইখানে যে পরিটা ছিল সে আর কি তার যে চুল আছে সেই চুলটা ছেড়ে আর কি ওইখানে ডিস্টার্ব হয় somehow, হ্যাঁ, সে ডিস্টার্ব হয় এবং তার কারণে আপনার আমাকে- উপরে এরকম করে। এখন আপনার কি কোনো প্রবলেম আছে? এখন প্রবলেম বলতে এরপরে প্রবলেম হয়েছিল যখন আর কি পীর সাহেব যখন ছাড়াইছিল, তো এরপরে আবারও আর কি ইফেক্ট করছে, আর কি সম্পূর্ণভাবে শেষ করতে পারে নাই। তো এরপরে ইফেক্ট করছে এরকম যে আমি আর কি সেন্সলেস করে ফেলছি, যে আমি কি করতেছি না করতেছি একটা বাচ্চার মতো আচরণ করতেছি। তো এরপরে তখন আবার পীর সাহেবের সাথে কন্ট্যাক্ট করে তখন দেখা গেছে যে আমাকে ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়েছিল আবারও? আবারও আচ্ছা, আর কি টঙ্গীর পরে আবার ময়মনসিংহ নিয়ে যাওয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। হ্যালো, সার্কুল আছেন ভাই, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আমি সৌদি আরব থেকে বলতেছি, নাম পরিচয় কোনোটাই প্রকাশ করতে যাচ্ছি না। তো আমি সবসময় বুঝে ফেল শুনি, আমরা অ্যাপ দিয়ে শুনতে হয়। আমি এখন সৌদি আরবে, আমাদের খুব ব্যস্ততার জন্য ইমেল যে লিখবো সেই সময়ও নাই যে ইমেল লিখবো এতক্ষণ সময় নিয়ে। তো বাবু ভাই, আফরান ভাই, ওনাদের মধ্যে বুঝতে কথাও বলতে পারি না, যে সুন্দর করে মজা করে কথাটা বলবো সেটাও পারি না আমি। তো এই জন্য একটু প্রচেষ্টা আর কি। আর এখন আমি যে কথাটা বলবো, ঘটনাটা বলবো, সেটা আমার নিজস্ব ব্যক্তিগত, আমাদের বাড়ির। তো আমাদের বাড়ির একটু বর্ণনা দিতে হয়। আমাদের বাড়িটা একদম বাংলাদেশের উত্তরবঙ্গে, আমাদের জেলায় শেষ জেলা, এরপরে ইন্ডিয়ার বর্ডার। তো আমাদের বাড়িটাও বেশ একটু গাছগাছালি আছে, অনেক বাঁশের ঝাড় আছে, একটা পুকুর আছে। এখন বাড়িতে কেউ থাকে না, আমরা সবাই যার যার জীবিকার প্রয়োজনে। আমি বিদেশে থাকি, আমার 2 ভাই ঢাকায় থাকে। বাবা মা মারা গেছে অনেক আগে। তো বাবা মা মারা গেছে, সেটাও স্বাভাবিক মৃত্যু না, দুর্ঘটনা ছিল। এরপরে আমাদের সেই পুকুরে 2টা বাচ্চা মারা গেছে। তখন আমি ঢাকায় থাকি, তখন আমি জানতাম না 2টা বাচ্চা মারা গেছে। প্রথম যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে 1900, তখন আমি ঢাকায় থাকি, গ্রামের বাড়িতে থাকি, কলেজ পড়ি যখন। আমার মনে হয় সেটা 1994-95 দিকে। তখন বাড়িতে আমার মা মারা গেছে, তার আগে 90-তে আমার মা মারা গেছে। তো রাতে আমি ঘুমাইছি, সে অনেক রাত হবে, তখন তুই মোবাইল টোবাইল ছিল না, ঘড়ি তো ছিল, মনে হয় রাত 1টা-1:30 হবে এরকম সময়। হঠাৎ আমাদের বাড়ির উঠানে আমি শুনতে পাইলাম, ওদিন কারেন্ট ছিল না, লোডশেডিং। আমার ঘুম ভেঙে গেল। আমি শব্দ শুনতেছি যে আমাদের যে টিউবওয়েল আছে
একটা মানুষ যেমন ঘুম থেকে উঠলো, মুভিটা শব্দ, ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠার পরে একটু সাউন্ড করে, হাই দেয়, তারপরে নর্মাল কথাবার্তা বলে কি বাড়ি এই জিনিসটা এখানে ছিল না, এটা এখানে আসলো কিভাবে, তারপরে টিউবওয়েল আছে, টিউবওয়েলটা উপরের দিকে চাপ দিলে একটা শব্দ হয়, উপরের দিকে যখন টিউবওয়েল হ্যান্ডেলটা টান দিয়ে উঠায় তখন একটা আলাদা শব্দ হয়, চাপ দিলে তখন তো অন্য শব্দ। তাহলে স্পষ্ট শুনলাম যে টিউবওয়েলটা কেউ উপরের দিকে উঠাইল, টিউবওয়েলের হ্যান্ডেলটা চাপ দিয়ে পানি পড়লো, সেই শব্দ আমি শুনলাম। তো আমি জানি আমাদের বাড়িতে তখন তো আমি সাউন্ডটা শুনে আমাদের মাস শুনে আমার কানটা খারাপ হয়ে গেল, ঘটনা কি। তারপরে আবার কোনো শব্দ নেই, আমি ঘুমাই গেলাম, আমি ভুলে গেছি, আর কিছু মনে নেই। দ্বিতীয় দিন সেম শব্দ শুনলাম, শব্দ শুনে আবার নিজে ঘুমাই গেলাম। পরের দিন আমি চিন্তা করতেছি বিষয়টা কি, কারোর সাথে শেয়ারও করতে পারতেছি না, বলতে পারতেছি না। দেন তৃতীয় দিন আমি যথারীতি ঘুমাই গেছি, আমি বুঝেও গেছি, কিছু মনেও নেই। রাতে যখন আমার ঘুমটা ভাঙলো সেদিন আমি সজাগ, আজকে কি আমি দেখবো, ঘটনা কি। যথারীতি উঠছে, শব্দটা দিল, হাই উঠানো শব্দ, তারপরে কিছু একটা বললো, সেটাও আমি শুনলাম। তারপরে আমি কল পারে যাবে, কল পারে ওই কলে দিয়ে চাপ দেবে। আমি যখন আমি আমার রুম থেকে দেখার চেষ্টা করলাম, টিনের বাড়ি ছিল সেই সময়, টিনের ভিতরে কিছু ফুটা টুটা থাকে, আমি চেষ্টা করি ফুটা দিয়ে কিছু দেখার জন্য। আমার রুমের থেকে দেখা যায় না, তো আমি গেলাম আমার আব্বা যেখানে ঘুমায় মাঝখানের রুম যেটা, সেখানে ওই দরজায় আমি জানি ওই দরজার পাশে ফুটা আছে, এই ফুটা দিয়ে আমি দেখি। তো তাড়াতাড়ি রুমে গেলাম, ওই রুমে গেলাম, দরজা খুলে দেবো সেই সাহস আমার নেই, এত সাহসী মানুষ আমি না। তো আমি যখন আমি ফুটা দিয়ে দেখার জন্য চেষ্টা করতেছি, তখন আমি দেখলাম একটা ফিগারটা একটা মহিলা মানুষের মতো পড়ে আছে, একটা খয়েরি রঙের শাড়ির মতো। আমি দেখছি ওই বলছিলাম চাঁদের আলোতে খয়েরি রং কিভাবে চিনলেন, কিন্তু আমি সেটা দেখছি আমার আম্মা ওই খয়েরি রঙের একটা কাপড় পরে থাকতো, গ্রামের বাইরে থাকার সময় নর্মালি পরে থাকতো। আমার সেই বিয়েতে কালারটা আমার বুঝতে পারলাম যে এটা ওই সেই কাপড়টার মতো। আমি দেখে আমি দরজা খোলার জন্য চেষ্টা করলাম, দরজা করে বেরোবো, তখন আমার আব্বা ফট করে বলে উঠলো, তুই কই যাস এই রাতে, বেরোস কেন? দেন আমি ঘুরে তাকাইলাম, তাকে আমি আর কিছু বলতে পারলাম না, কিছু না, তখন আমি আর কোনো শব্দ পাইলাম না। তো এটাই ছিল আমার ঘটনা। আমি আসলে কি দেখছি আমি বলতে পারবো না, আমি এটা দেখছি সেটা দেখছি, এইটুকুই আমার ঘটনা। কি ছিল আসলে সেটা আমি বলতে পারবো না। যদি ভালো লাগে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। বেশ কিছু ঘটনা আছে, আরেকটা ঘটনা আমি বলতে যাচ্ছি, শেয়ার করতে যাচ্ছি, সেটাও আমাদের বাড়ির, গ্রামের বাড়িরই। তো সেখানে আমাদের পাশে এক বড় ভাই, ওনার অভিজ্ঞতা। আমাদের বাড়ির যে মসজিদ আছে গ্রামে, সেই মসজিদটা অনেক পুরনো মসজিদ, সেটা কতদিন আগে কেউ পরিষ্কার করে বলতেও পারে না। সেটা ওই এলাকায় প্রচলিত, ওই অঞ্চলে যে গায়েবী মসজিদ বলা হয়, এখন কেউ জানে না কখন নির্মাণ সময় কোথায়, কখন কোন সময়কার, সেই জন্যই নাম হয়ে গেছে গায়েবী মসজিদ। তো সেই মসজিদের পাশে একটা মাজার আছে। আমি যে সময় কথা বলছি সেটা অনেক আগে, 80-85 সময়, 85-87 সময়। সেই সময় গ্রামে তো উন্নত হয়নি, ইলেকট্রিসিটি ছিল, গ্রামে ইলেকট্রিসিটি তোলে সেই অবস্থা, 1 ঘন্টা আছে, 3 ঘন্টা নাই, এইরকম। তাহলে যে মসজিদ, ওই মসজিদ যে জায়গাটায় আছে সেই জায়গাটায় মসজিদের সামনে ছিল বিশাল একটা বকুল গাছ। তার পাশে মসজিদের ডান পাশে একটা গোরস্থান, বাম পাশে গোরস্থান, সামনে রাস্তা, মেইন রোড যেটা, মেইন রোডের পাশে আরেকটা গোরস্থান, লোকাল গোরস্থান যেটা। তারপরে এই সাইডে জঙ্গল, সেই জায়গা রীতিমতো ভয়ঙ্কর অবস্থা। আমরা তো ছোটকালে ওইদিকে সব বন্ধু বান্ধব একসাথে ছাড়া আমরা যাইতাম না বড় সময় ওই মসজিদের সামনে। তো ওই জায়গায় এখনো বাস্তব এটা, যে কেউ গেলে চেক করতে পারবে, গাড়ি কিংবা মোটরসাইকেল যেটাই যাক, ওখানে গিয়া তাকে স্লো করতে হবে, সালাম দেওয়া লাগবে। যদি স্লো করে আর সালাম না দিয়ে যায়, গাড়ি আটকে যাবে। এবং বাস্তব এটা, এরকম ঘটনা বহু ঘটছে আমরা আমাদের চোখের সামনে। তারপরে ওই জায়গায় আমাদের গ্রামের সেই বড় ভাই, ওনার বাজারে ছিল, লাইসেন্স ছিল, আর ব্যবসা ছিল। তো সব ব্যবসা সব শেষ করিয়া হিসাব মিটায় আস্তে আস্তে প্রতিদিনই রাত হয়ে যেত, 12টা 12:30 বাজত। বাজারটা অনেক ছিল, বড় বাজার, সেখানে রাত 12টা পর্যন্ত সব দোকানপাট খোলা থাকে, সেখানে কোনো সমস্যা নেই। আসতে হইলে তো ওই সেই গোরস্থান, মসজিদ এগুলি পার হয়ে আসতে হবে। সবসময় আসে কেউ কোনো সময় কোনো বিপদ হয়নি, কোনো কিছু দেখাও নেই। কিন্তু একদিন সে আসতেছে, সাইকেলে চলে আসতেছিল, সাইকেল চালায় যান। সে যখন সেই গোরস্থান পার হইছে, মসজিদ পার হইছে, তারপরেই উনি দেখতেছে ওনার পাশে আরেকজন সাইকেল চালায় যাচ্ছে, সে ওনার কপি। দেখা যাচ্ছে উনি আরেকটা সাইকেল চালায়, উনি যাচ্ছে। এই দেখে তখন খুব ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি সাইকেল চালায় ওনার একটু সামনে, আবার ওনাদের বাড়িটা ওনার তারপরেই তাড়াতাড়ি কোনো সাইকেল চালায় স্পিডে বাইরে গিয়া বাড়ির সামনে গিয়ে চিৎকার করে ওখানে হয়ে গেছে। ভয় পেয়েছে, এইটুকুই আমরা জানি। পরে আমরা শুনলাম যে কি হয়েছে, বললো যে এই ঘটনা। তো আমাদের বাড়িতে, গ্রামে ওই আমাদের
গ্রামের বাড়িতে এখানে বেশ কিছু ঘটনা আছে। একটা ঘটনা আছে তো ওই বাড়ির সেই বাড়ির পাশের বাড়ি যে ওনার নাকি বাচ্চা হয়েছিল 2টা সাপ, সেটা আরেক ঘটনা। ওইটা এখন আমি নিজের পারমিশন না নিয়ে কোনো কথা বলতে পারবো না। তো এইটুকু আমার ঘটনা ছিল, যদি ভালো লাগে শেয়ার করবেন। আর আমাদের গ্রামের আর যদি কোনো ঘটনা এরকম পাই শেয়ার করার মতো পরে বলবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। এখন যেটা করবো, আর একটা ইমেইলে চলে যাব এবং যে ইমেইলটি করেছেন তিনি তার মতো করে পড়ছি। হ্যালো রাসেল ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মিজান ফ্রম খুলনা। আজ আমি একটি ঘটনা বলবো যেটা আমার এক বিদেশে থাকা নানুর কাছ থেকে শুনেছি। ঘটনাটা হলো লন্ডনের একটি বাড়ির ঘটনা। একটা বাড়িতে দুজন বাস করেন, ওয়াইফ জেনেসা এবং হাজব্যান্ড রোজ। তারা সেই বাড়িতে নতুন এসেছিলেন। একদিন মহিলাটা বিকালের সময় ওই পুরনো বাড়ির কথায় কোথাও একটা বই খুঁজে পান। সম্ভবত বইটা ভৌতিক কোনো বই হবে বা সেই বইটা রহস্যময় কোনো বই হবে। সে সময় কাটানোর জন্য তিনি বইটি পড়তে শুরু করেন বা বইটি পড়ার সিদ্ধান্ত নেন এবং বইটি খুলেই প্রথম পৃষ্ঠাতে তিনি দেখতে পান, প্রথম পৃষ্ঠায় ফার্স্ট পেজে লেখা আছে, ডোন্ট ট্রাই টু রিড দ্য বুক অ্যালোন, অর্থাৎ একা একা বইটি পড়ো না। সে এই ওয়ার্নিংটা কেয়ার করে না, বইটি পড়তে থাকে। সে বইটি পড়তে পড়তে এতই মগ্ন হয়ে যায় যে কখন রাত হয়ে যায় টের পায় না। সে দেখতে পায় যে বইটির পৃষ্ঠায় লেখা যায়, টোল্ড ইউ ডোন্ট ট্রাই টু রিড দ্য বুক অ্যালোন, অর্থাৎ আমি বলেছিলাম বা আমি তোমাকে আগেই বলেছিলাম যে বইটা একা পড়ো না। হঠাৎ সে কিছুটা ফিল করে তার সামনের চেয়ারে কেউ একজন বসে তার বই পড়া শুনছে, অর্থাৎ সে বই পড়ছে। সামনে যে চেয়ারটি ফাঁকা চেয়ার ছিল সেখানে একজন তার বই পড়া শুনছে। বই তো আস্তে পড়ছিল। সামনে বসে থাকা ভদ্রলোকটি তাহলে কেন বসে আছে? সে যখনই থামলো, সামনের চেয়ারে বসে সেই লোকটি ভয়ানক করে বলল, স্টপ কেন করল, মানে why did you stop reading? সে ভাষা হারিয়ে ফেলল। সেই চেয়ারে বসা মহিলাটি মুখের আকৃতি দেখে এত বিশ্রী কেউ কল্পনাও করতে পারেনি। জেনিসার বুক ও গলা শুকিয়ে গেল, সে আর কিছুই বলতে পারছিল না। সেই চেয়ারে বসা বিক্ষুটে মানুষটি বলে উঠল, ইউ হ্যাভ টু স্টে উইথ মি অ্যান্ড ইউ উইল বি, তিনি যেটা বলছেন সেটা আমি বাংলায় বলি, যে তোমার এখন থেকে আমার সঙ্গেই থাকতে হবে এবং তুমি এই বুকটাকে বিলং করো, অর্থাৎ এই বুক বইটি তোমার, অ্যান্ড ইউ ক্যানট স্টপ রিডিং। তোমার বইটা পড়ে যেতে হবে এবং তুমি থামতে পারবে না। জেনিসা ওই মহিলার ভয়ানক রূপ দেখে সেন্সলেস হয়ে যায়। পরে ব্রোজ জেনিসাকে উদ্ধার করে। পরে জানতে পারে ব্রোজ এইসব বিলিভ করতে চায় না। সে বলে, এইটা তোমার ভুল ধারণা, ঘটনাটা এখানেই শেষ হতে পারত কিন্তু হলো না। নেক্সট ডে জেনিসা তার মনের কৌতূহল দূর করতে আবার বইটা পড়তে বসলো। সে জানতে চায় সত্যি কি তার সামনে কেউ এসেছিল। সে বইটা পড়তে থাকে এবং তার কাছে সবকিছু স্বাভাবিক মতোই মনে হয়। কিছুক্ষণ পর তার মনে হতে থাকে সে একা নেই, কেউ তার পড়া শুনছে এবং সেটি আর কেউ না, সেই বিক্ষুটে চেহারার মহিলাটি। জেনিসা ভয় কণ্ঠে বলল, কি চাও তুমি? সে অবয়বটি বলল, এই বইটা তুমি যেদিন পড়া শেষ করবে সেদিন তোমাকে আমার সাথে নিয়ে যাব। এই বলে বিকট একটা হাসি দিয়ে দেয় অবয়বটা এবং জেনিসা অজ্ঞান হয়ে যায়। তাকে আবিষ্কার করে সে পরে বিছানায়। ব্রোজ তাকে জিজ্ঞেস করে জেনিসার কাছে। জেনিসা সবকিছু খুলে বলে। ব্রোজ কিছু বুঝতে পারে না। চার্চের এক ফাদারকে সবকিছু বলেন। ফাদার বললেন, আজ যখন তোমার কাজ শেষ হবে তখন তোমার বাসায় আমাকে নিয়ে যেও। ব্রোজ বলে, ওকে। আবার বিকেল হয়ে এলো। জেনিসা হাজার চেষ্টা করলো বইটি পড়ার, কিন্তু তার মনে হচ্ছিল সে ওই বইটা না পড়লে তার মাথা ফেটে যাবে, তার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। তার আর কোনো উপায় থাকে না। সে বইটি নিয়ে পড়তে থাকে এবং সে বইটি শেষ করতেই তার সামনের চেহারার অবয়বটি বসে রইল এবং তাকে এমন ভাবে হিপনোটাইজ করলো যে জেনিসা সুইসাইড করার জন্য প্রিপারেশন নিতে থাকে।
এমন সময় ব্রোস এবং চার্চের ফাদার এসে দেখে যে সে গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে যাচ্ছে। তাকে তারা এসে আটকায়। জেনিসের জ্ঞান ফিরলে সে সব বলে এবং অনেক ভয় পেয়ে বলতে থাকে ও আমাকে নিয়ে যাবে। ফাদারের কাছে কোনো সলিউশন চাইলে সে বলে বইটা অনেক দূরে কোথাও নিয়ে জ্বালিয়ে দাও, যাতে বইয়ের ছায়াও উড়ে এখানে না আসতে পারে। অনেক খোঁজ নেওয়ার পর জানা যায় ওই বাড়িতে দুই বোন একসাথে বসবাস করত। তারা দুজনেই একসাথে সময় কাটানোর জন্য বই পড়তো। একদিন আকস্মিকভাবে একজন মারা যায়। এর জন্য সে তারপর থেকে একা একা বই পড়তো এবং একদিন বই পড়তে পড়তেই তার মৃত্যু হয়। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি জানি না ঘটনাটা বিশ্বাসযোগ্য কতটুকু, ঘটনাটি কেমন, কিন্তু পড়তে খুব ভালো লেগেছে। আশা করছি আপনার শুনতেও ভালো লেগেছে। একটা ছোট বিরতি নিয়ে আসি। আজকের মতো ঘটনা ধরে নিতে পারেন এটা এখানেই শেষ।